সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাগ। আমরা রাগ নিয়ে অনেকবার কথা বলেছি। রাগ এমন একটি আবেগ যে এটা আমাদের সবারই থাকে। আমরা কেউ রাগ আমাদের কাজ করে না এরকম কোনো মানুষ খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু রাগটাকে নিয়ে আমরা কি করছি, সেটা আমরা কি প্রকাশ করছি না চেপে রাখছি, প্রকাশ করলে কিভাবে প্রকাশ করছি, তো বা চেপে রাখা কি উচিত কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে আমরা যখন রাগ, কারো প্রতি অনেক রাগ বা কিছু মানুষের প্রতি অনেক রাগ দীর্ঘদিন ধরে পুষে রাখি, চেপে রাখি ভেতরে, আমরা প্রকাশ করছি না কিন্তু ভেতরে ভেতরে এটা আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, এরকম যখন পরিস্থিতি থাকে তখন সেটা কি আস্তে আস্তে আমাদেরকে শারীরিকভাবে অসুস্থ করে তুলতে পারে কিনা। কারণ স্বাভাবিকভাবেই এটা আমাদের কিছু হরমোনের পরিবর্তন হয়। যখন আমরা খুব কষ্টে থাকি, যখন আমরা খুব রেগে যাই, তখনও কিছু হরমোনের পরিবর্তন হয়। তো আমাদের মনের সাথে আমাদের শরীরের খুব একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কাজেই আমরা যখন রাগের মতন একটি ইমোশন, যেটা বের করতে পারলে হয়তো আরাম লাগতো, আমরা কিন্তু তারপরেও চেপে রাখছি, কারণ কেউ পছন্দ করে না রাগী মানুষদের। কিন্তু দীর্ঘদিন ধরে চেপে রাখলে আমরা শরীরটাকে অসুস্থ বানিয়ে ফেলছি কিনা সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিয়েছি স্টুডিওতে যারা এসেছে তাদের সাথে। একজন হচ্ছে রেজিনা পারভিন, স্বাগত তোমাকে। রেজিনা একজন সাইকোথেরাপিস্ট, আরেকজন হচ্ছে সাফায়েত হোসেন, মোহাম্মদ সাফায়েত হোসেন, তাই তো? সাফায়েত কাজ করছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কাউন্সিলর হিসেবে। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তো রেজিনা, তোমাকে দিয়ে শুরু করি। তুমি কি ওর থেকে বোধহয় একটু সিনিয়র না? ঠিক আছে, শুরু করো। ধন্যবাদ আপা। আজকের যে বিষয়টি মানে খুবই, আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা এটা বহন করে বেড়াচ্ছি এবং আমরা কাজ করছি যেহেতু মানুষের মন নিয়ে, সেখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসে আমাদের ক্লায়েন্টদের। বিভিন্ন সম্পর্কর ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই রাগের কারণে। আপনি যেটা বলছিলেন যে রাগ আসলে আমাদের একটা আবেগ, এবং আমরা আমাদের মূল 4টা আবেগ আমরা জানি সবাই, তাও একটু বলছি যে আমরা খুশি থাকছি। হ্যাঁ, মূল যে 4টা, সেটা হচ্ছে একটা খুশি বা আনন্দ, বা আমার ভয় থাকতে পারে, আমার কষ্ট স্যাডনেসের জায়গাটা থাকে, এবং আরেকটা হচ্ছে রাগ। এখন 3টা আবেগকে কিন্তু আমরা ইতিবাচক বলি, কিন্তু সবাই আমরা রাগটাকে নেতিবাচক চোখে দেখছি। কিন্তু আসলে একটু তোমাকে থামায় একটা কবিতাটা বলতে ইচ্ছা করছে, স্যাড ম্যাড ব্যাড স্কেয়ার্ড, এটা বলা হয় আর কি। আমাদের গুরু যে পিকে স্যারের কথা মনে হয়ে গেল, উনি এই কথাটা বলতেন। তো এই আর কি। তো এখানে এটাকে রাগের জায়গাটাকে সবাই আমরা কিন্তু নেতিবাচকভাবে দেখছি, ভালো চোখে দেখছি না। কিন্তু এই 4টা আবেগই আমার আছে, এবং 4টা আবেগই কিন্তু আমার প্রয়োজন। মানে রাগটা যে খারাপ বলে আমার থাকবে না, থাকতেই হবে না, সেটা কিন্তু আমি বলছি না। রাগের দরকার আছে এবং এটা প্রকাশের দরকার আছে। স্বাভাবিকভাবে আসে, দরকার অদরকার তো পরে। হ্যাঁ, পরে এটা প্রকাশ আসে, প্রকাশটা করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যেটা আমরা পাই যে প্রকাশটা আমি আসলে কিভাবে করব, মানে এটা সুন্দরভাবে, স্বাভাবিকভাবে বা সাবলীল, যেটা দেখে ভালো লাগছে, মানে খারাপ লাগছে না, এমনভাবে রাগটা আমার প্রকাশ করতে হবে। আমরা বলি ইংলিশে একটা শব্দ যে ফার্ম ভয়েস, মানে ক্লিয়ার বলবো। যার সাথে আমার রাগ তাকে আমি বিষয়টা বলবো, কিন্তু আমি পুষে রাখছি, আমি বলছি না, ধরে রাখছি, অথবা কখনোই তাকে বলছি না। এটাতে যেটা হচ্ছে ভেতরে কিন্তু ক্রোধ হচ্ছে তার প্রতি মারাত্মক। এবং আমরা অনেক হিস্ট্রি আছে, আমরা দেখছি বিভিন্ন ঘটনা নিউজ পেপারে আসছে যে ক্রোধের কারণে আমি জ্বালিয়ে দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি, খুন হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে কয়েকটা কেস কিন্তু এসেছে যে লাশ টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, রাগ পুষে রেখে ক্রোধ হয়ে যাচ্ছে, আঘাত করি, তো নিজেকে আঘাত করছে। আমার পছন্দের, যেটা একদম কমন, আমার খুবই পছন্দের খুবই দামি মোবাইল আমি ছুঁড়ে ফেলছি, কিন্তু আমি তখন সচেতন না যে আমি ছুঁড়ে ফেললাম, ভেঙে গেল। হয়তো টেলিভিশনও ভেঙে ফেলে, বা মূল্যবান জিনিস, কাচের টেবিল ভেঙে ফেলছি, কিন্তু ওই সময়টা হিতাহিত আসলে আমাদের সেন্সটা থাকে না। এখন এইখানে এটাই কিন্তু হেলদি না। মানে আমি এই জায়গাটা বলতে চাচ্ছি যে এই জায়গাটা আমার শরীরকে আসলে শারীরিকভাবে, মানসিকভাবে কিন্তু আমার প্রভাব ফেলছে, এবং আমার আচরণেও প্রভাব ফেলছে। রাগের মধ্যে আমাদের প্রতিক্রিয়ার আচরণ কিন্তু ওই যে ইতিবাচক না আসলে। তাহলে এই আচরণটা আমাকে কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গায় কাজ করতে হবে, এবং সেটার জন্যই অনেক রকম এই বিষয়ে ট্রেনিং আছে, অনেক রকম গবেষণাও দেখা গেছে যে এগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। মানে আমার এই ইমোশন বা এই আবেগটা নিয়ে আমাকে আসলে কাজ করতে হবে, সচেতন হতে হবে। সেটাই, মানে এটা কঠিন,
কিন্তু জি। তারপরেও আমাদের হ্যান্ডেল করতে হবে সুন্দর করে। আমরা একটা ফোন নিয়ে আসছি তোমার কাছে, পরে আসি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি জি আমরা। ম্যাডাম, আমি গাজীপুর থেকে বলছিলাম, আচ্ছা, মোহাম্মদ আচ্ছা। কামাল হোসেন। ওকে, ঠিক আছে। আমি আসলে একটু প্রবলেম নিয়ে কথা বলতাম আর কি, পারিবারিক। একদমই ঠিক আছে, তাই তো জি, সবাই ম্যাডাম। বলে আমাদেরকে, তাই না? ম্যাডাম ভালো আছেন আপনি? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আগে অনেক দেখতাম, যাই হোক ইদানিং দেখা হয় কম আর কি, যাই হোক। তো আসলে আমার হচ্ছে কি, আমার বয়স, আমার 2টা ছেলে একটা মেয়ে। হুম, তো ছেলে দুজনে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, মেয়েটাও গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আমার বয়স হচ্ছে 52 কি 53 হবে আর কি। আচ্ছা। at least। তো আসলে আমি বিয়ের জীবন থেকে একটু পারিবারিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আর কি। হুম, মানে এখনো সেটা, মানে এই সমস্যাগুলি এখনো হচ্ছে। হুম। যেমন আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, আমি মানে কি বলবো, আমার ওয়াইফ একটা সমস্যা, সেটা হলো যে আমার ছেলে মেয়েগুলো আমি সব অনেক কষ্টের মধ্যে আমি তাদেরকে বড় করছি। ম্যাডাম, আমি ছোট্ট একটা সরকারি চাকরি করি। হুম। তো এইভাবে আমি চলতেছি, বুঝিনি তো এখন বর্তমানে চলাটা খুব কষ্ট, তারপর আমি হ্যাঁ। যতটুকু সম্ভব চেষ্টা করে চালাইতেছি। কিন্তু আমার উপরে মানে প্রায়শই একটা ব্লেম থাকে, আমি ঠিক মতোই করি না, সেখানে আমার যথাসাধ্য আমি আনতেছি, কিন্তু আমি কোনো অভাব আমি তেমন একটা দেই না আর কি। যেভাবে হোক আমি পার্ট টাইম কাজ করে হলেও আমি দিচ্ছি সংসারে। তো যাই হোক, তো আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার মা, এবং মাকে আমি মানে যাইতে পারি না, আমার বোনের ঘরে যাইতে পারি না, মানে তার সন্দেহ, এবং এরকম ভাবে আমার সন্তানগুলিকেও সে সারাক্ষণ মানে সলা পরামর্শ দেয়, ও এই করতেছে, একটা সন্তানকে সবসময় পরামর্শ দিতেই থাকে। তা এখন ঘরের মধ্যে ম্যাডাম আমি তো মানে এমনও হয়েছে, আমি বাইরে থাকি বেশিরভাগ, কি করব, ঘরে গেলেই অশান্তি, মানে মানে কিছু হইলেই আমার মা তাকে খারাপ করে, মানে জাদু করে, বিদ্যা করে, এই সমস্ত ম্যাডাম। আচ্ছা, মানে তার মনে হচ্ছে শাশুড়ি তাকে জাদু করছে। আমার মা কিন্তু আমার সঙ্গে থাকে না ম্যাডাম, আমি সেটাও বলি। আমার মা কিন্তু সে আমার বোনের বাসায় থাকে, আমার বাসা থেকে প্রায় 1/2 কিলো দূরে। আচ্ছা। কিন্তু তারপর আমার আরেকটা বোন আছে আমার পাশে থাকে, আমার বাসায় না। আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে থাকি, আমি আলাদা থাকি সম্পূর্ণ। হুম, কিন্তু সে ব্লেম দেয়, কিছু হইলে কয় যে ওই আমার মাকে যে ভাষাটা বলে ম্যাডাম, এই ভাষাটা আমি বলতে পারতাম না। আমাকে মানে কি বলবো ম্যাডাম, আসলে আমি এটা বলতে পারতেছি না আপনাকে। না ঠিক মানে আছে। খারাপ ভাষায় বলে, সোজা কথা, তোর মা এটা করতেছে, হুম, এই অমুকে এটা করতেছে, জাদু করতেছে, মানে একটা কিছু হলে কয় যে পোলাপানের উপরে এটা করছে, মানে এভরিথিং, যে কোনো সমস্যা হলে খালি জাদুবিদ্যা, এটা ছাড়া সে কিছুই বুঝে না এখনো ম্যাডাম। এই শুরু থেকে প্রায় আমি বিয়ে করছি প্রায় 28-29 বছর হবে, এই পর্যন্ত মানে চলছে। প্রথম 1-2 বছর ভালো ছিল আর কি মোটামুটি, তারপরের থেকেই শুরু হয়েছে এইভাবেই ম্যাডাম আছে। এখন আমারও প্রায় বয়স হয়ে যাচ্ছে, আমি আসলে মানে এমন একটা অশান্তির মধ্যে আছি যে আমার স্ত্রী আমার মায়ের সাথে কোনো অ্যাডজাস্ট হয় না, সে আসেও না, আমার কাছে নেও না, এবং পারলে আমাকে যতটুকু সম্ভব আমার মা আমাকে হেল্প করে, আমার বাবাকেও দেখতে হয় না, জাস্ট আমার সংসারটাই আমি চালাতেছি। এখন আমি মানে আসলে ম্যাডাম এরকম একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকি ম্যাডাম, আমি একদম ট্রমার মধ্যে চলে গেছি, আমি ঘরে টিকতে পারি না। মানে এখন আমি ঘর থেকে বের হয়ে আসছি, মানে বাইরে এসে কথা বলতেছি, ঠিক আচ্ছা। আছে? তো মানে ছেলেমেয়েরা কে কি করছে এখন? বড় ছেলেটা চার্টার্ড অ্যাকাউন্টিং এ পড়তেছে, পড়া শেষ, এখন একটা প্রাইভেট জবে ঢুকছে। আচ্ছা। আর বেজো ছেলেটা হচ্ছে আপনার ওই লতে অনার্স মাস্টার্স করতেছে। হুম, আর মেয়েটা কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে। এই হচ্ছে আমার সন্তান। আচ্ছা, ওদের তো পড়ালেখাটা ওরা তো ঠিক মতোই করেছে, এত অশান্তির মধ্যে সেটা কিভাবে সম্ভব হলো? ওরা তো ছোটবেলা থেকে কি অশান্তি দেখেই বড় হয়েছে? হ্যাঁ দেখছে, এমনকি ম্যাডাম এরকম সময় গেছে, মানে আমাকে মানে আগে উল্টে এসে আমাকে অ্যাটাক করতো সে, হুম, তখন আমার সন্তানরা যাইতো। এখন আমি কি বলবো, অনেক সময় একদম না টিকতে পেরে অনেক সময় দেখা গেছে আমি হয়তো একটু হাতটা গোতা দিছি এরকম, কিন্তু মারাত্মক কোনো ম্যাডাম মানে যখন ইয়া করি নাই তাকে আমি, ঠিক আছে? মানে কথায় কথায় এই যে তোর দাদি এই করতেছে, ওই করতেছে, তোর দাদি এই জাদু করে, মানে খারাপ ভাষায় বলে, যেটা আমি মুখ দেয়া ম্যাডাম আপনাকে আমি বলতে পারতেছি না, সোজা কথা। দুজনের বয়সের গ্যাপটা কত? না আমার এবং আমার ওয়াইফের বয়সটা, হ্যাঁ, বয়সের গ্যাপটা কত? বয়সের গ্যাপটা হচ্ছে 7-8 বছর, আচ্ছা। 7-8 বছর মোটামুটি কাছাকাছি। এবং বিয়েটা কি পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল?
জি পারিবারিক ভাবে হয়েছিল ম্যাডাম। কিন্তু প্রথম দু এক বছর ভালো গেছে, তারপর থেকেই অশান্তি শুরু হয়। জি জি ম্যাডাম, শুরু থেকেই 1 বছর একটু ভালো ছিল, তারপরের বছর থেকে কিছু মাঝে মধ্যে হয়তো টুকটাক, কিন্তু তখন নতুন নতুন ম্যাডাম এটা মনে করতাম যে একটা বধূ সেজে আসতেছে, আচ্ছা, হুম। হয়তো এটা ঠিক হয়ে যাবে, মানে ঠিক হবে হবে কইয়া আমার জীবন তো প্রায় শেষ পর্যায়ে এখন, মানে আর কি দেখবো কোন, আর তো দেখার কিছু নেই ম্যাডাম না, আমার। কিন্তু অনেক বছর তো কেটে গেল, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ওরা পড়ালেখা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, হুম। তাহলে এত বছর কি অশান্তির মধ্যেই কাটলো? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাডাম বিশ্বাস করবেন আমি এভাবেই আছি। এই কিছুক্ষণ আগে ঘর থেকে মানে পোলারে খাবার দিছে, আমি ঘর থেকে আসছি, বেরিয়ে আসছি যে আমি একটু হাঁটতেছি, তো মানে আমি খাবো কি খাবো না সেটা সে বলে নাই, যে তোর বাবাকে খেতে দে। সন্তানরা বুঝছেন আসলে ছেলে মেয়েগুলাও মানে মা তাকে বাবার সম্বন্ধে একটা ভুল ধারণা দিচ্ছে সবসময়, যে সে এই করতেছে। ওই বড় ছেলেটা কিছুটা বুঝে, মাঝে মধ্যে একটু ধমক টমক দেয়, কিন্তু আর বাকিগুলো তেমন একটা বুঝে না, বুঝছেন। মানে মানে ছেলে মেয়েদের মানে আবেগটা কার দিকে বেশি কাজ করে? মায়ের দিকে বেশি, মায়ের দিকে বেশি, মায়ের দিকে মায়ের দিকে বেশি, বেশি। মানে ওরা মাকে সাপোর্ট করে। সাপোর্ট করে, জি জি কি ম্যাডাম। বলে সাপোর্ট করে? ওদের ওদের ভাষ্যটা কি? না, আমাকে যদি কোনো ঝগড়াঝাটি হয়, মানে তার দাদিকে সে খারাপ ভাষায় গালি দিতেছে, আমার মাকে গালি দিতেছে, হুম। আমার জাত বংশ তুলে গালি দিতেছে, মানে খারাপ ভাষায় বলতেছে, মানে একটা ধমক দিবে। তারা তো এখন বড় হয়েছে, এই তুমি কোনো ঘরে ঝগড়া করতে পারবে না, একটা কথা বলবে না না। না, সেটা তো বুঝলাম, কিন্তু ছেলে মেয়েরা তো প্রত্যক্ষদর্শী, তাই না? জি, ওরা জি। জিনিসটা দেখতে পেয়েছে ছোটবেলা থেকে, দুজনের জি, জি। এই ধরনের যে একটা সংঘর্ষ জি। দেখতে পেয়েছে। তাহলে ওরা মাকে যে সাপোর্ট করছে, সাপোর্ট করার পেছনে ওরা কি, ওদের যুক্তিটা কি, ওরা কি কি বলে ওরা? ওরা আসলে ওদের কোনো, আমি বুঝতেছি না যে তুমি কিন্তু ওরা চুপ তো থাকো। মায়ের দিকে বেশি সায় দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, কি মায়ের দিকে বলছে বেশি। সেখানে, কি বলে সায় দিচ্ছে? যে বাবাকে দোষারোপ করছে ওরা? মানে আমাকে সবসময় ব্লেম দিচ্ছে, আমার চরিত্র খারাপ, আমার ফ্যামিলি খারাপ, ওর মাকে টাকা দেই, পয়সা দেই, সে জাদুবিদ্যা করতেছে, আমার তাদেরকে অসুস্থ বানায়, বিপদে ফেলাইতেছে, কোনো অসুখ বিসুখ হলে এই করতেছে এই করতেছে। না না না, মানে আমি ছেলে মেয়েরা কি বলে সেটা জানতে চাচ্ছি। না, ছেলে মেয়েরা তো মাঝে মধ্যে একের চরম যখন কিছু হয় তখন এই ছেলে মেয়েরা মানে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়, আমারে কয় 3 কথা, আমারে কয় 10 কথা, মাকে 2টা কথা বলছে, সেই আমাকে 10 10টা কথা কথাটা বলছে। কি আমি জানতে চাচ্ছি। 10 কথাটা একটা কথা বলবো না ঘরের ভিতরে, একদম চুপ, ঘরের ভিতরে আমাকে থ্রেট দেয়, মোটামুটি এরকম। কিন্তু মানে ওরা ঘরে কোনো কোনো ঝগড়া করতে- তুমি ঠিক করছো না, তুমিও তো এই ভুলগুলা করছো, এই ধরনের কিছু বলে না? না 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 না। আচ্ছা। হুম, হুম। মানে আসলে মেন্টালি ম্যাডাম তাদেরকে আসলে ছোট থেকে ইয়ে করছে তো, বুঝি না। আমি তো ম্যাডাম, আমি যেটা ভুল করব সেটা আমি বলবো যে হ্যাঁ এটা আমার ভুল আছে। আমি যতটুকু সম্ভব, আমার তেমন কোনো ভুল নেই, আমি কোনো অন্যায় করতেছি না ম্যাডাম, ঠিক আছে। তারপরে এরকম এখন আমি অনেক এরকম সময় চিন্তা কি করছি। হাতাহাতি হয়ে যায় দুজনের মধ্যে? হ্যাঁ এটা আগে হইতো, কিন্তু এখন করি না, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো, এই কতদিন কিছুদিন পর্যন্ত আগে। কতদিন পর্যন্ত হাতাহাতি হয়েছে? এইটা তো মনে করেন যে আপনার ওই যে প্রায় এই তো প্রায় মাসখানেক আগে একটু না ইয়ে হয়েছিল, ধাক্কাধাক্কি হয়েছিল, এই পর্যন্তই। মানে আমি রাগ করে গেছি আর কি, জাস্ট এই পর্যন্তই। হুম। মানে এর আগেও, মানে এর আগে আরো হয়েছে, মানে শারীরিক ভায়োলেন্স যেটা? না না না, এমনি কোনো আর কোনো কিছু হয় নাই, এমনি কিছু হয় নাই। হুম। আর মানে সে সবসময় মুখ খারাপ করবে, ঘরের ভিতরে সারাক্ষণ মানে বকাবকি করতেই থাকবে, ঝগড়া দিতে থাকবে, ব্লেম দিতে থাকবে, মেয়ের সাথে বসে বলতেছে, ছেলের সাথে বসে এই সমস্ত আলাপ করতেছে, মানে সমস্ত আচ্ছা। সারাক্ষণই প্রায় সময় এগুলো বলবে। মানে মার এবং- কথা শুনে বাচ্চারা একটু বাবার প্রতি, মায়ের মায়ের অনীহা। মায়ের প্রতি ওদের মানে ইয়েটা, সাপোর্টটা বিষয়। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ম্যাডাম শুনেন, হুম। আমার আচ্ছা, আমার আমাদের মা- তো বিরতির সময় হয়ে যাচ্ছে, তো একটু জি, আমাদের জি, ম্যাডাম। অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে আজকের জি, জন্য। ম্যাডাম, আমাদের আজকের জন্য আমাদের প্রশ্নটা কি, আমাদের কাছে আজকের প্রশ্নটা কি? জন্য প্রশ্নটা হলো আসলে আমি ম্যাডাম কি করবো এখন, আসলে আমি তো কোনটা আমার নিয়ে, কোনটা নিয়ে কি করব? মানে আমি পারিবারিক জীবনে আমি চাইতেছি ম্যাডাম আমি সংসারে থাকবোই না, সোজা কথা, আমি চলে যাবো কোথাও। তো এইটা কি প্রশ্ন যে আমি কি সংসার ছেড়ে চলে যাব কিনা? এখন কি করবো ম্যাডাম, আমি আর না কত না, থাকবো? এটাই কি আমি আমাদের এক- আমাদের কাছে কি এটা প্রশ্ন কিনা? না, এটা আমি আসলে মনে মনে ইয়ে করতেছি যে আপনি ম্যাডাম আমাকে যদি একটু সলিউশন দিতেন। না, আর কি। আমরা তো সলিউশন এখান থেকে দিতে পারি না, কিন্তু এটাই কি প্রশ্ন যে আমি কি সংসার ছেড়ে চলে যাব কিনা, এটাই কি প্রশ্ন?
না প্রশ্ন না, এটা আমার প্রশ্ন আর কি, আমি আপনাকে জাস্ট এটা বললাম আর কি ম্যাডাম। না, কিন্তু আসলে আমি প্রশ্নটা একটা পাইনি তো, যাই হোক, এটা প্রশ্নটা করতে সরাসরি একটা প্রশ্ন পেলে ভালো হতো একটু। হ্যাঁ, মানে আসলে এটাই আমার মনের কথাটা, এটাই হয়তো প্রশ্ন আর কি। আচ্ছা, ঠিক আছে, একটু জি, লাইনে ম্যাডাম। থাকতে হবে, আমাদের একদমই সময় হয়ে গেছে। চট জি, করে ম্যাডাম। যদি কিছু আমার একটা করেন। প্রশ্ন ছিল, ধন্যবাদ, আপনি বলছিলেন পুরো ঘটনা। আপনার মানে শ্বশুরবাড়ির যারা আছেন তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, বা আপনার স্ত্রীর সাথে তার ভাই বোনের সম্পর্কটা কেমন, মানে আমি ওটা একটু জানতে চাচ্ছিলাম ছোট না, করে যদি। আমাকে বলছেন? জি, জি। ম্যাডাম। হ্যাঁ। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ির একটু অন্যরকম ছিল, ওনারা মারা গেছে। যাই হোক, ওনারা যেহেতু শ্বশুরটা খুব ভালো ছিল। জাস্ট সম্পর্কটা কেমন বলে দিলে হ্যাঁ, ভালো হয়। মানে আপনার ভালোই। যোগাযোগ আছে কিনা, বা আপনার স্ত্রী হ্যাঁ, তার ভাই যোগাযোগ, বোনের হ্যাঁ, সাথে হ্যাঁ। সম্পর্ক কেমন? হ্যাঁ, হ্যাঁ, এটা। যোগাযোগ আছে ম্যাডাম, যোগাযোগ আছে। আচ্ছা। যোগাযোগ আছে, যোগাযোগ আছে। আর কোনো প্রশ্ন? না, ঠিক জি। আছে, তোমার কোনো প্রশ্ন? ম্যাডাম জাস্ট একটু ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাচ্ছিলাম, আপনি বললেন যে মানে আপনি এখন এই সম্পর্কটা নিয়ে কি করবেন, বা আপনি ছেড়ে চলে যেতে যাচ্ছেন। আমরা জি, একটু জি, যদি জি। এটা আপনাকেই জিজ্ঞেস করি যে আপনি এতদিন এই একটা মানে মানে বেশ অস্বাভাবিক একটা রাগের সম্পর্কে বা পারিবারিক সমস্যার ভিতরে যাচ্ছিলেন, আপনার কি মনে হয় যে আপনার জায়গা থেকে আপনি আসলে কতটুকু এটাকে ভালো রাখার জন্য, ভালো পরিবেশ তৈরির জন্য কি করেছিলেন? এটা কি আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছিলেন বা এটা নিয়ে কাজ করেছিলেন, বলা আমি যায়? তো অনেক সময় বলছি, যে দেখো এটা আমি করি নাই। এখন আপনি সরাসরি আমাকে ব্লেম দিয়েছে, এটা আমি করি নাই। আমি মানে আমার দিক থেকে আমি ক্লিয়ার করে বলি, কিন্তু বলা সত্ত্বেও যখন আমার মানে উপরে না। একটা ব্লেম দেয়, ব্লেম তখন আমি কি কাকে দ্যাট মিনস বলবো? আপনারা আলোচনা করেছিলেন, আলোচনাগুলো কোনো সমাধান না, বা এরকম কোনো- কিছু না, কোনো আসেনি? সমাধান হয় নাই, কোনো সমাধান হয় নাই। ঠিক আছে। ইতিপূর্বে আলোচনা আমরা ঘুরে করছি আসি এগুলো। বিরতি থেকে। হ্যাঁ, ঠিক জি। আছে, আমরা বিরতি থেকে ঘুরে এসে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেমন? আমরা আর প্রশ্ন নেই আমাদের, আমরা বিরতি থেকে ঘুরে এসে তারপরে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা বিরতির আগে একজন দর্শক বন্ধুর কল পেয়েছিলাম, আর যে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, যে বিষয়বস্তু আজকে রাখা হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা যখন দীর্ঘদিন ধরে রাগ চেপে রাখি, তখন আমাদের শরীরের উপরে এটার কোনো প্রভাব পড়ে কিনা, শরীর অসুস্থ হয় কিনা। যাই হোক, আমাদের যে দর্শক বন্ধু কল করেছিলেন, আমাদের সেটা নিয়ে আলোচনা করা হয়নি। আমি একটু যাচ্ছি আমার অতিথিদের কাছে। সাফাত, তুমি যদি আগে একটু কিছু বলো। ম্যাডাম ধন্যবাদ। উনি আমাদেরকে যে বিষয়টা বললো সেটা আমি আর রিপিট করছি না, তবে আমাদের আজকের বিষয়বস্তুর সাথে পুরোপুরি একেবারে যায়। ওনার বিয়ের বয়স প্রায় 28 থেকে 29 বছর, এবং উনি যেটা বললো, বিয়ের শুরু থেকেই উনি ওনার স্ত্রীর সাথে বিশেষ করে একটা মানে মানসিক টানাপোড়েন বা রাগ বা নিপীড়নের শিকার হচ্ছে। কখনো উনি শিকার হচ্ছে, কখনো ওনার ওয়াইফ শিকার হচ্ছে। তো আমরা ওনার কাছ থেকে আসলে আমরা এক পক্ষ থেকে শুনেছি, তো দুই পক্ষ থেকে শুনলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। তো এটা শুনে যেটা মনে হচ্ছে যে আসলে উনি যেহেতু আমাদের কাছ থেকে সাপোর্ট চেয়েছে, উনি আমাদের কাছে বিষয়টা জানতে চেয়েছে, আমরা ধরে নিচ্ছি যে ওনার আসলে অনেক কষ্ট হচ্ছে, শারীরিক এবং মানসিক অনেক ধরনের অসুবিধার ভিতর দিয়ে উনি যাচ্ছে। তো এখানে উনি জানতে চেয়েছে আসলে যে আমি এখন কি করব, বা এই সমস্যার ওনার কী করণীয় আছে। তো আমাদের মনে হচ্ছে ম্যাডাম, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম কোশ্চেনটা, যে আপনি এই সমস্যাটাকে নিয়ে পারিবারিকভাবে বসে, মানে বিশেষ করে আপনারা দুজন বসেছেন কি না, এবং বসলে আসলে কি বের হয়ে আসছে। উনি যেটা বললো যে না, বসলে কিছু আসে না, সবসময় আমাকেই দোষারোপ করা হয় এবং আমার উপরেই চাপিয়ে দেওয়া হয়। তো এই যে সন্তানের এখন বড় হয়ে গেল, সবাই সবার রোল প্লে করছে, উনি বললো যে আমি একটু শান্তি চাই। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে ওনার কথা থেকে যে ওনার এই জায়গাটা অশান্তি জায়গা, এবং ওনার ঘরে যেতে ইচ্ছা করে না, বাইরেই থাকতে ইচ্ছা করে। আবার মানে সন্দেহ যেহেতু একটা বিষয় এখানে জড়িয়ে আছে, তাই উনি হয়তো ওনার আপনজনদের কাছেও গিয়ে কোনো সাহায্য নিতে পারছে না। তো আমরা যেটা জানি যে দীর্ঘদিন যাবৎ রাগ পুষে রাখলে সরাসরি শারীরিক অনেক ধরনের সমস্যা হয়। সেখানে আপনার হার্টের সমস্যা হতে পারে, তারপরে আপনার ধরেন স্ট্রোকের মতো কিছু সমস্যা হয়, ডিপ্রেশন এবং দীর্ঘমেয়াদী মানসিক চাপের কিছু তৈরি হয়। এগুলো কিন্তু আমাদের মানে স্বাভাবিক জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা যে একটা প্রোডাক্টিভ চিন্তা করব, আমরা যে একটা সৃজনশীল কাজে যুক্ত করব, দৈনন্দিন জীবনটাকে আনন্দভাবে শেষ করব, ছেলেমেয়েরা যে একটা কিছু সাকসেস করছে, মনে হয় এগুলো ওনাদের বাসায় আসলে উদযাপন হয় না, বা ওনারা সেলিব্রেশন হয় না। তো এই জায়গাগুলো ওনাদের সবাই মিলে ওনারা যদি একটু আবার রিব্যাক করে, যে আমরা আসলে
কে কি রোল প্লে করছে, কার কি ভূমিকা আমাদের এই সংসারটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এতদিন ধরে টিকিয়ে রাখছে, কিন্তু বাকি সময়টা আমরা ভালো রাখার জন্য আমরা কে কি রোল প্লে করতে পারি। ঠিক আছে, আমরা নিজেরা পারছি না, আমাদের সাধারণ যখন একটু জ্বর সর্দি কাশি হয় আমরা নিজেরা চেষ্টা করি ভালো হওয়ার জন্য, সেখানে আমাদের নিজেদের কিছু শিখানো অভিজ্ঞতার কিছু ওষুধ থাকে, টেকনিক থাকে, সেটা যদি না হয় তখন আমরা 3 দিন 5 দিন পরে হলে আমরা ডাক্তারের কাছে যাই, শারীরিক কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে আমরা যাই, ফিজিশিয়ানের কাছে যাই। তেমনি এখন কিন্তু যদিও অপ্রতুল, কিন্তু কিছুটা হলেও আশেপাশে খোঁজা গেলে মানে দক্ষ মানসিক স্বাস্থ্য সেবা কর্মী উনি পেতে পারে, যেটা হয়তো এত বছরের সমস্যাটা একজন দক্ষ মানসিক স্বাস্থ্যকর্মীর সহায়তায় একটা মানে সেই স্বাস্থ্যকর্মী কি সাইকিয়াট্রিস্ট না সাইকোথেরাপিস্ট? ম্যাডাম আমি মনে করি প্রথমেই একজন কাউন্সেলর বা সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তিনি ঠিক করবে আসলে পরবর্তীতে কাকে কাকে সেখানে ইনক্লুড করবে। এবং মানে আমাদের আগে মানে জানতে হবে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। জি, প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, তাহলে ওনার পক্ষে সম্ভব হবে বিষয়টা ধরা এবং পরবর্তীতে একটা দিক নির্দেশনা পেতে সহায়তা করা। পাশাপাশি এখানে হয়তো বা ওনারা প্রথমে আমরা যেটা বলি একক বা কাপল সেশন হতে পারে, তারপরে একটা না, কাপল হিসেবে এখন যেতে পারবে না, তাহলে এখন ওয়াইফ হয়তো রাজি না, কারণ উনি অলরেডি বললো যে উনি বাসার বাইরে এসে কথা বলতেছে, তো বুঝে যাচ্ছে পরে মানে এই ধরনের কোনো সুযোগ নাই। তবে একটা বিষয় হলো ম্যাডাম, ছেলেমেয়েরা কিন্তু বিষয়টা এখন বুঝতেছে। আমার মনে হয় বাবা যদি আলাদাভাবে ছেলে মেয়েদের কাছ থেকে সহায়তা নিতে পারে বা ওনার সাথে আলাপ করতে পারে, এখানে কোনো পক্ষপাতের বিষয় না, বিষয়টা যে শান্তিটা আনার জন্য কে কী রোল প্লে করতে পারে। কারণ দুইজন ঝগড়া হচ্ছে, এতে করে সন্তানেরা কিন্তু একদিকে হয়ে যাচ্ছে। এখন তারা বুঝে হোক আবেগে হোক যেভাবেই হোক একদিকে হয়ে যাওয়া মানে একটা পাল্লা ভারী হয়ে যাওয়া, সেখানে কিন্তু কোনো সমাধানের সুযোগ নাই এবং সেখানে কষ্টটাই বাড়ে। তো দিন শেষে হয়তো বাবার কষ্টটা একটু বেশি, উনি হয়তো এই বিষয়টাকে নিয়ে বেশ মানে চাপই অনুভব করছে। এটা কিন্তু তার অনেক ধরনের শারীরিক সমস্যারও কারণ হতে পারে। আমরা অনেক সময় পেপারে বা মানে আশেপাশে অনেক ধরনের মৃত্যুর যে হ্যাঁ উনি এই রোগে মারা গেছে, ওই সমস্যা মারা গেছে, এগুলোর যদি আমরা একটু মানে পিছনের দিকে যাই, যদি হিস্ট্রি খুঁজি, ইতিহাস খুঁজি, দেখা যাবে কোথাও না কোথাও একটা রাগের ঘটনা কিন্তু রয়ে যায়, মানসিক কোনো ব্যাপার আছে যেটা সমাধান হয়নি বা উনি করতে পারেনি বলে চাপ তৈরি হয়েছে, যেটা বুঝি যে দীর্ঘদিন চাপ থেকে আমাদের অনেকগুলো হরমোন যেগুলো নর্মালি সিক্রেশন বা হওয়ার কথা, সেগুলো আসলে না হলে আমাদের এটা মানে এই বিশেষ করে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়। ওনার ক্ষেত্রে এটা হচ্ছে, চালিয়ে নিচ্ছে উনি জীবনটাকে, কিন্তু এটা আসলে শান্তিময় জায়গা না, ঠিকভাবে আসলে চলার মতো করে চলছে না আর কি। হ্যাঁ, সাফাত অনেক বলে ফেলেছে সবই। আমি এটার সাথে অ্যাড করছি, যেমন ওনাদের আসলে একটা মনসামাজিক যে সেবা নিয়ে আমরা কথা বলছি, এই সেবাটা যদি ওনারা অনেক আগে থেকেই যদি নিতে পারতেন, তাহলে আজকে হয়তো এই সমস্যাটা এত মানে দুজনই অনীহা হয়ে গেছে, একেবারে সম্পর্ক ধরে রাখাটাও আর চাচ্ছেন না এরকম। আর আরেকটা জিনিস ওনার বিষয়টা আমার মনে হচ্ছে যে উনি এই পরিস্থিতি থেকে পালাতে চাচ্ছে, মানে বাঁচতে চাচ্ছে এরকম একটা, এবং হাহাকার তো ওনার আছেই। উনি একক কাউন্সিলিং নিতে পারে, ওনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো করার জন্য কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে এই ব্যাপারে কিছু গাইডলাইন উনি কিন্তু থেরাপি নিলে উনি পেতে পারেন। আর ভবিষ্যতের যে বিষয়টা, যে সম্পর্কটা সুসম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে কেন থাকাটা জরুরি এখন, কারণ ওনার ছেলেমেয়েরা মাশাআল্লাহ 3 জনই ভালো লেখাপড়া করে একটা অবস্থানে যাচ্ছে, তাদের বিয়ে শাদী আছে, ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়া কিন্তু বাবা মার দায়িত্ব। সেখান থেকে ওনাদের এই পরিস্থিতিটাকে সুস্থতর একটা পর্যায়ে আনাটা খুব জরুরি, এবং সেখানে মানে সাইকোথেরাপিউটিক যে সাপোর্ট, এই সেবাগুলো জরুরি, এগুলো নেওয়া দরকার। সেটাই, এখন কোথায় খুঁজে পাবে এটা হচ্ছে কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুটো বিভাগের মাধ্যমে পেতে পারে, মানে কলা ভবনের 4 তলা এবং 5 তলায়, ওখানে গিয়ে খবর নিতে পারে। আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যাঁ, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা শুনছি। ভালো আছেন ম্যাম? ভালো থাকার চেষ্টা করছি, থ্যাংক ইউ। ম্যামের সাথে কথা বলছি, এটা আমার অনেক সৌভাগ্যের ব্যাপার আসলে। থ্যাংক ইউ, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য। তো ম্যাম আসলে আমার বিয়ে হয়েছে আজকে 24 বছর। আচ্ছা। তো 2001-এর 16 জুলাইতে বিয়ে হয়। তো হাজবেন্ড বাহিরে ছিল, বাহিরে থেকে এসে তারপর বিয়ে হয়। তারপর হচ্ছে আমাকে বিয়ের 1 বছর পর সৌদি নিয়ে যায়। আচ্ছা।
সৌদি যাওয়ার পর আমার ওইখানে যাওয়ার 6 মাস পর কনসিভ করে। কনসিভ করার পরে আমি আসলে বুঝতে পারিনি যে আমার কনসিভ করেছে। আমার এর আগে মাসিক ইরেগুলার ছিল, তো এই জন্য আমি বুঝতে পারিনি। পরে আমি মিমসের ওষুধ খেয়েছি, খাওয়ার পরে আমি তারপর হচ্ছিলাম না। তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, তারপর ওরা আমাকে ব্লাড পরীক্ষা করে দেখলো আমি প্রেগনেন্ট। তারপর আমাকে বললো যে আপনি তো আমি বললাম এটা কিভাবে? পরে আমি বললাম তো মিমসের ওষুধ খেয়ে ফেলছি। তারপর বললো যে আচ্ছা আপনি তাহলে আল্ট্রাসোনোগ্রাম করেন, আমরা দেখবো আপনার ভিতরে এটা কি পজিশনে আছে, এটা থাকবে কি থাকবে না। তারপর ওনারা আমাকে আল্ট্রাসাউন্ড করে বলতেছে এটা তো আপনি ওই ওষুধটা খেয়ে প্রবলেমটা করে ফেলছেন, এটা টিকানো যাচ্ছে না, তো আপনাকে ওষুধের দ্বারা এটা বাসায় ক্লিয়ার হয়ে যাবে। পরে আমাকে ওষুধ দিল, দেওয়ার পর বাসায় ক্লিয়ার হলো। তারপর ম্যাডাম আমার কনসিভ করছিল না। তারপর কয়েক বছর কেটে গেল, যাওয়ার পর আমি 5 বছর পর দেশে এসে ঘুরে আবার হাজবেন্ড সহ বাহিরে গেলাম। বাইরে যাওয়ার পরে আমার এভাবে হচ্ছিল না, কনসিভ করছিলই না। তারপর ওখানে আমি একটা ইন্ডিয়ান ডাক্তার দেখাই, তো ওই ডাক্তার আমাকে বললো যে এভাবে তো হচ্ছে না, তো আপনাকে ইনজেকশনের মাধ্যমে দেখে আমরা কিছু করা যায় কিনা। তারপর ম্যাডাম আমাকে হাজবেন্ডেরই ছিল, তো ইনজেকশনের দ্বারা আমার কনসিভ করে। তারপর পরে আমাকে বললো আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, কনসিভ করার মনে হচ্ছে আপনার 1.5 মাস পরে আমাকে আল্ট্রাসোনোগ্রাম করলো, করে বললো আপনার 3টা বেবি একসাথে। তা আমি তো ম্যাম এটা শুনে একদম পুরা হতভম্ব, কারণ আমার লাইফে এরকম আমি কখনো শুনিনি বা দেখিনি। তো আমার হাজবেন্ড তো শুনে ভয় পেয়ে গেল যে 3টা একসাথে এটা কিভাবে। পরে বললো টেনশনের কিছু নেই, আপনারা ডিসিশন নেন কি এখানে রাখবেন না দেশে পাঠাবেন। পরে আমি বললাম যে এখানে তো আমার কোনো লোকজন নেই, বাবা মা কেউ নেই। আচ্ছা, আমার মনে হয় যে ডায়লগ গুলো বাদ দিয়ে আমরা ঘটনাগুলো বলতে থাকি, নাহলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপর ম্যাম যেটা হচ্ছে, তারপর আমার 5.5 মাসের সময় আমার একটা কাশি হলো। কাশির কারণে আমার বাচ্চাগুলা টিকলো না। আচ্ছা, না টিকার ফলে আমাকে ডেলিভারি করলো। ডেলিভারি করার পরে বাচ্চাগুলা আর পৃথিবীতে আসলো না। 5.5 মাসের সময় চলে গেল ওরা। আচ্ছা, যাওয়ার পরে ম্যাম আমি বাসায় আসলাম, ভালো ভালো এই সবকিছু সেরে বাসায় আসলাম। আসার পরে আমি দেখি আমার হঠাৎ করে উপরের থেকে নিচের থেকে উপরে গরম হয়ে এসে তারপর আমার মরে যাব এমন একটা টেনশন কাজ করছে আমার। কারো যদি কোনো মৃত্যু সংবাদ আমাকে বলতো, আমার ভয়ে আর ঘুম আসতো না। তারপর ওইখানে অনেক কান্নাকাটি, হাজবেন্ড কি করবে। তারপর অনেক ভাবিদের বাসায় আমাকে পাঠাতো, বলতো একা দেখে তোমার মনে খারাপ লাগে, এই জন্য ভাবিদের বাসায় গেলেও আমার সেম অবস্থা। তারপর আমার ডিসিশন নিল যে আমাকে দেশে পাঠাবে। পরে দেশে আসলাম, এসে আমি সবাইকে বলতেছি আমি তো বাঁচবো না। বলে এটা কি বলিস, তো কি পাগলামি নাকি, বললেই হবে নাকি। তারপর আমাকে ঢাকার এক বোন আমাকে একজন ডাক্তার দেখলো, মনোরোগ বিশেষজ্ঞ, ওনার নাম হচ্ছে, আচ্ছা, নাম বলার দরকার নেই। তো যাই হোক, তারপর আমি দেখালাম ওনাকে। দেখানোর পর ম্যাডাম উনি আমাকে কিছু ওষুধ দিল ঘুমানোর। পরে ঘুমানোর ওষুধ দিল, আমি খেলাম। খাওয়ার পরে আমার মানে উঠলে আমার হাত পা পুরা কাঁপতো। তো যাক খেলাম। তারপর আম্মা আমাকে অনেক কিছু দেখাইছে, দেখার পরে ঠিক হলাম। ঠিক হয়ে ম্যাডাম আজকে প্রায় আমি কয়েক বছর ভালো। এখন আবার এটা হঠাৎ করে আবার দেখা দিচ্ছে। এখন আমার কাছে মনে হয় যেন আমি বাঁচবই না। আমার কাছে রাতে যদি আমি ঘুমাই, হঠাৎ করে জেগে আমি মাগো মাগো করে এভাবে জেগে আমি বসে থাকি। তারপর মানুষ দেখলে অদ্ভুত চিন্তা হয় যে এরা কিভাবে বাঁচে, আমি কি আসলেই মরে যাব কিনা। আমার কাছে এরকম মনে হয় যে আমি একেবারে বাঁচবই না। মানে আমাকে যত কিছুই দেখায়, ডাক্তারও দেখাইছে, আমার হোল বডি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরও আমার কাছে এটা মনে হচ্ছে যে আমি একদম পৃথিবীতে থাকবোই না। আমার কাছে কোথাও গেলেও, কোনো দাওয়াতে গেলেও ভয় লাগে, বাথরুমে গেলেও ভয় লাগে। আমার নিজের চেহারা নিজে দেখলেই আমার কাছে আগে যেমন আমার একটু স্বাস্থ্য ভালো লাগতো, কোথাও গেলে আমি খুব এনজয় করে যেতাম এক জায়গায়, এখন আমার কোনো জায়গায় যদি শুনি যাওয়ার কথা, আমি বলি কি না, ওইখানে গেলে তো আমি বাঁচবো না, আমি তো আর থাকবো না।
এরকম একটা টেনশন মানে আমার ভিতরে কাজ একটা করে মৃত্যু ভয় তাড়া করছে সব সময়। জি জি জি, এটার জন্য আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, তারপর আমার মানে খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, মানে আমার পুরা দিনটাই মানে আমার এইরকম চিন্তা ভাবনা যায়, আমার কোনো কিছুই ম্যাম ভালো লাগছে না মোট কথা। আমি সংসারের প্রতিও ভালো করে আমি খেয়াল নিতে পারছি না, আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, আমার শক্তি পাচ্ছি না শরীরে। এরকম একটা যখন এরকম চিন্তা ভাবনা হয় তখন ভয়ে মনে হয় নিজেকে নিজে গুটিয়ে ফেলি, এরকম ভয়ে মনে এক কোণার মধ্যে এরকম করে বসে থাকি, মানে এরকম একটা এখন বর্তমানে আর কি আমার। তোমার এখন বয়সটা কত চলছে? এখন আমার বয়স চলছে ম্যাম 40। 40। আর তোমার পিরিয়ড কি এখন শেষ? এখন ম্যাম আমার রেগুলার হয়, তবে আমার একটা প্রবলেম ছিল থাইরয়েডের, তো এটার জন্য আমাকে বলছে আপনার এই জন্য হরমোনাল প্রবলেমের কারণে আপনার মাসিকটা ঠিক মতো হচ্ছে না, তো এটা এখন। আর তোমার বেবি তো আর হয়নি না? না, আমার বেবি হয়নি। পরে ম্যাম আমার হয়নি দেখে আমার আম্মা আব্বা নেই, ওনারা জীবিত থাকতে আমাকে একটা 1.5 মাসের একটা বাচ্চা আমাকে এনে দিতে। তো ওর বয়স এখন 9 চলছে, ওকে আমি আমার একদম নিজের মতো করে আমি ওকে পাওয়ার পরে ভেরি গুড। তার মানে একটা অবলম্বন তুমি পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, তোমার ওইটা। আচ্ছা। হ্যাঁ, আর একটু জানতে চাচ্ছিলাম তোমার হাজবেন্ড কি এখনো বিদেশে আছেন? জি না ম্যাম, আজকে 2 বছর হচ্ছে সে দেশে আছে। আচ্ছা আচ্ছা। তো এখন কি তোমার মানে একটা সংসার তো তাহলে হয়েছে, তুমি আছো, তোমার বেবি আছে, তোমার হাজবেন্ড আছে, তাহলে তোমরা একটা 3 জন মিলে থাকতে পারছো একসাথে, তারপর তাই তো? ম্যাম আমার একটা খালি পূর্ণতা লাগে, যেমন কোথাও গেলে মানুষ একটু আর চোখে তাকায়, তারপর হচ্ছে সেটা তাকালে তাকাবে, সেটা মানুষের ব্যাপার, কিন্তু তোমরা তো একজন একটা বাচ্চাকে তো পেয়েছো না তোমাদের জীবনে। হ্যাঁ, কিন্তু ম্যাম মাঝে মধ্যে হাজবেন্ডও কোনো মনোমালিন্য হলে বলে যে বাচ্চা হলো না জীবনে, কি করলাম, এরকম অনেক কিছু হয়, অনেক কলহ। মানে মনোমালিন্য হলে কি তোমার উপরে একটু দোষারোপটা চলে আসে? জি জি, তখন বলে যে তোমার যদি কাউকে ভালো লাগে চলে যাও। এরকমও হয়েছে, আমি অনেকবার বের হয়ে গেছি বাসা থেকে বাচ্চাটাকে নিয়ে। মানে যখন তোমাদের কিছু নিয়ে ভুল বোঝাবুঝি বা একটু ভুল রাগারাগি হয়, হচ্ছে, হ্যাঁ একটুতেই রেগে যায়। এবং তুমিও কি বলে দাও যে তোমাকে বিয়ে করে আমি খুব কষ্টে পড়ে গেছি, এরকম তুমিও বলে না, দাও? আমি এরকম কোনো মানে আমি তাকে এরকম কোনো ব্লেমই দেইনি, সে আমাকে কথা মানে বলে যে লাইফে 24 বছর বিয়ে হলো, কি হলো, কিছুই তো হলো না লাইফে। মানে একটা হতাশা তার মধ্যে তুমি দেখতে হ্যাঁ, পাচ্ছ। এমন মেয়েটাকে আদর করে সবই ঠিক আছে, বাট ওই যে একটা আছে না যে ম্যাডাম কি বলবো, নিজস্বতা আছে না একটা, যে ওই জন্য সে আর কি ওইটার জন্য ওইটার একটা আফসোস তার মনে রয়ে গেছে আর কি, নিজের বাচ্চা হলো না, এবং সেটার জন্য তোমার মনে হয় যে তোমাকে দায়ী করছে কিছুটা? হ্যাঁ, দায়ী করছে, এবং আমার ভাই বোনও আমাকে অনেকবার কথা বলছে যে কিছু হলে বলে যে এই জন্যই তুই মা হস না, এই জন্যই তো তোর মানে যখন তোমার সাথে কোনো মনোমালিন্য হচ্ছে তখন এটা নিয়ে খোঁটা দিচ্ছে। জি 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 জি, মানে যেটা তোমার সবচেয়ে দুর্বল জায়গা সেখানে হাত দেওয়া হচ্ছে আর কি। জি, হাত দেওয়া হচ্ছে। আমি যতই ভোলার চেষ্টা করি, আমি বাচ্চাটাকে নিজের মনে করে আমি লালন পালন করছি। আমার ওই বাচ্চাটা কি জানে ও যে তোমরা যে ওকে পালক নিয়েছো? জি না ম্যাম, এখনো আমি ওকে আমি বলতেই চাই না, কারণ ম্যাম আমি আসলে কি বলবো, আমি ওকে এভাবে মানে করেছি, যদি কেউ আমাকে মনে করায় তাহলে আমার অনেক খারাপ। কিন্তু একটু বলি তোমাকে, মানে এটা হয়তো আগে ভাগে বলা হয়ে যাচ্ছে, মানে আমি বেশ কয়েকজন এরকম বাচ্চা আমার কাছে এসেছে বড় হওয়ার পরে, ওরা কিন্তু ছোটবেলায় না বুঝতে পারতো, হ্যাঁ, তাদেরকে বলা হয়নি, এবং তাদের যে বলা হয়নি সেটা সেই অভিমানটা তারা জমিয়েছে তাদের ভেতরে, এবং সেটা পরবর্তীতে গিয়ে একটু ভিন্ন ধরনের একটা মাত্রা পেয়েছে, এবং তাদের ভেতরে প্রচুর রাগ তৈরি হয়েছে। হ্যাঁ, তো কাজে একটু চিন্তা করো, এটা ব্যাপারটা আমি বলছি বলেই তুমি ওকে এখন বলে দেবে সেটা বলছি না, এটা তোমাদেরই ভাবনার বিষয়, তোমাদেরই সিদ্ধান্তের বিষয়। না, মানুষ কিন্তু বলে দেয়, বাংলাদেশের মানুষ তো মানে অন্যরকম, তো ওরা সিক্রেট খুব একটা রাখতে পারে না, কোনো না কোনো কানা ঘুষাতে না ওরা জেনে যায়। জন্য আমি অনেক দাওয়াত মিস করি। না, বুঝেছি তুমি অনেক প্রোটেকশনে ওকে রাখতে চাইছো,
কিন্তু আমাদের আসলে সমাজটা খুব বান্ধব, মানে জি, মানে জানি। শিশু বান্ধব না, মানুষ বান্ধব না, আমরা সমাজের হয় না, আমরা ঠিক ওইরকম ভাবে যেটাকে আমরা সমানুভূতি বলি, এমপ্যাথেটিক বলি, আমাদের সেরকম একটা সমাজ আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি। হ্যাঁ, এনিওয়ে আমি আর কথা না বাড়াই। তাহলে তোমার প্রশ্নটা কি এটাই যে এখন তুমি মানে এই যে অসুবিধাটায় এখন পড়েছো? হ্যাঁ, এখন আমার এইটাই টেনশন, আমার অন্য কোনো প্রবলেম তোমার নাই। প্রশ্নটা এখন যদি problem একটু হচ্ছে গুছিয়ে আমাদেরকে যে করে আমার ফেলো। প্রবলেমটা এটাই এখন, যে আমার সর্বক্ষণ মাথায় এটাই আসে যে আমি বাঁচবো না। আচ্ছা, এটা নিয়ে তুমি এটা এখন কি solution করবে? টা হ্যাঁ, কি? ঠিক আছে, বা তুমি ম্যাম, একটু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটার জন্য আমি কি করতে পারি, আর আমি কার কাছে আসলে এটার আমি Very ভালো good. একটা হ্যাঁ। চিকিৎসা নিতে পারি। ওকে, এটাই খুবই আমার সুন্দর প্রশ্ন করেছো। তুমি একটা জি। শিক্ষিত মনের মেয়ে। আমার জি। খুব ভালো লাগছে তুমি এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলেছো। তুমি একটু জি। লাইনে থাকো, আমাদের আচ্ছা। অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে তোমার কাছে। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন আচ্ছা, করবে। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কি কোনো জব করছেন, কোনো কাজে আছেন নাকি? জি না, আমি ওরকম শিক্ষিত না। আমি আসলে 10 পর্যন্ত পড়ে এসএসসি যখন দিব তখনই আচ্ছা। আমার হঠাৎ বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। না হঠাৎ মানে বিয়ে আমি হয়ে যায়। ওইটাই প্রশ্নটা করেছি এই জন্য যে আপনার সময়টা কিভাবে কাটছে, মানে সারা দিন কি করছেন এরকম আর কি। এই এখন কাজে তো আছে। মেয়েটা আছে, ওকে জি। নিয়ে আমার ব্যস্ততা। হ্যাঁ, আচ্ছা ওকে নিয়ে ব্যস্ততা। তারপরও এটা হঠাৎ করে দেখা দিচ্ছে। এর আগে একবার দেখা দিচ্ছে, ভালোই ছিলাম কয়েক বছর। তো এখন আবার এটা হঠাৎ করেই দেখা দিচ্ছে। হঠাৎ করে শুই, ঘুমও আসে, আসার পরেই যখন আমার একদম তান্দ্রাটা চলে আসে ঘুমের, তখনই আমি হঠাৎ করে মানে মাগো মাগো করে উঠি, মনে নিঃশ্বাসটা চলে যাচ্ছে। ঠিক আছে, একটা মৃত্যু এরকম ভয় একটা কাজ ভয় কাজ করছে। হ্যাঁ, করছে। হ্যাঁ। ওকে। আর কোনো প্রশ্ন? না না, সাফায়েত বলুন। জি ম্যাম, আমি শুধু একটু জানতে চাচ্ছিলাম একটা ছোট কোশ্চেন, সেটা হলো যে আমরা খুব দুঃখিত আপনার এগুলো ঘটনাগুলো বা আপনার জীবনের উপর দিয়ে যেই বিষয়গুলো ঘটে গেল, এগুলো আসলে খুবই মেনে নেওয়া খুব কষ্টকর। আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করছি, আপনার প্রতি সহানুভূতি ফিল করছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যখন বাচ্চাটা দত্তক নিল তখন জি। আপনার হাজবেন্ডের মনোভাব কি ছিল, বা উনি এটা কতটুকু বুঝে নিয়েছে এবং আসলে হ্যাঁ, জি এটুকুই মানে কারণ আপনি বলছেন যে পরবর্তীতে তাকে আদর করে কিন্তু কোথায় জানি একটা গ্যাপ রয়ে গেছে, তো নেওয়ার সময় হ্যাঁ। ওনার মনোভাবটা কি ছিল আসলে? হ্যাঁ, এটা আমি একটু বলে নেই। এটা হচ্ছে আমি কিন্তু রাজি ছিলাম না। এটা আমাকে অনেকে, আমার খালা, আম্মা বা সবাই বলতো যে কতদিন অপেক্ষা করবা, একটা আনলে অনেক সময় হয়ে যায় অনেকের। হ্যাঁ, তুমি পালো, দেখবা হবে। তো আমি রাজি ছিলাম। আমি বলতাম কেন, এর আগে তো আমার হইছে, এখনো হবে। পরে আমার হাজবেন্ড হঠাৎ করে একদিন বলল কি যে তুমি তো রাজি হচ্ছ না, তাহলে আনো, আমি দেখবো ব্যাপারটা, সমস্যা নেই, আমি করব, তোমার কোনো চিন্তা নাই। পরে তার সাহসিকতার কারণেই তারপরে আমি রাজি হয়েছি। তারপর আনার পরে সত্যি সে অনেক টেক কেয়ার, বাচ্চার প্রতি কখনোই কোনো অবহেলা নাই, যা দরকার ডাক্তার এভরিথিং এখন অব্দি করে। বাট আজকে 2 বছর সে দেশে এখন আছে, তো অনেক সময় অনেক ঝগড়া হলে সে অনেক সময় বলে ফেলে যে আমার লাইফে তো কিছুই হলো না। হ্যাঁ, 24 বছরে তো আমার তো একটা সন্তান আমি দিতে পারলাম না, এটা আমাকে বলে অনেক সময়। যে আমি যদি কিছু বলি তার আগেই সে বলে ফেলে যে আমাকে যদি ভালো না লাগে তাহলে তুমি চলে যাও। কিন্তু আমি কিন্তু এই কথা বলিনি যে আমি চলে যাব, আমি ছেড়ে দিব, এই কথা আমি একবারের জন্য বলিনি। কিন্তু সে এটা ঠিক আলটিমেটলি আছে, এটা হয়তো তোমাদের কথার পিঠে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এগুলো তো জি। এক 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 তরফা কিছু হয় না, যে হয়তো তুমিও কিছু হতাশা নিয়ে বলেছো, সেখান থেকে সে তার প্রতি উত্তরে হয়তো সেটা বলেছে। জি, জি। কাজে আমরা গোটা সিনারিওটা তো আমাদের এখন শোনা সম্ভব হচ্ছে না, তো জি, এটা জি। অনেক সময় এটা তারও হয়তোবা তারও সামনাসামনি হতাশা না- কাজ করছে হ্যাঁ, হ্যাঁ, সেটা। তো ম্যাম, আমার এটা একটু উপকার হয় যে আমি কাকে দেখালে এটা হ্যাঁ। আমি একটা ভালো সলিউশন পাবো, এটা যদি আমাকে একটু বলে দেন কাইন্ডলি। Okay. আমি তাহলে ঢাকায় তোমরা এসে তোমরা থাকো কোথায়? আমি থাকি হচ্ছে ম্যাম চাঁদপুরে থাকি আমি। আচ্ছা আচ্ছা, রেজিনা, কি আর কোনো প্রশ্ন আছে? না, এটা নিয়ে আলোচনা করতে হ্যাঁ, চাচ্ছি। আমরা আলোচনা করছি, তুমি শোনো, তুমি থাকো আমাদের সাথে। আর তোমার আমাদের তিনজনের তরফ থেকে, সবার তরফ থেকে তোমার প্রতি অনেক সহমর্মিতা আর ভালোবাসা থাকলো। কেমন? অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। সাফায়েত বলো আগে।
ম্যাডাম, তো আমি যেটা আগে বললাম যে আসলে ওনার সিচুয়েশনটা খুবই ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ, তারপরেও উনি মানে দ্যাট মিনস ওনাদের পরিবারে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার একটা সুযোগ সুবিধা আছে এবং ওনার হাজব্যান্ড কিছুটা হলেও ওই দিকটা সাপোর্টিভ। তো এখন যেটা আপনি বললেন যে আসলে দীর্ঘদিন পরে এসে মানুষ যখন একটা বয়সের পরে এসে পিছন দিকে তাকালে অনেক জীবনের চাওয়া পাওয়াগুলো নিয়ে আসলে ভাবে, তো সেখান থেকে হয়তো বা হাজব্যান্ডের জায়গাটা দুঃখ করে, উনি ওনার জায়গাটা দুঃখ, কিন্তু মাঝখানে কিন্তু একটা অবলম্বন আছে, যদিও এটা ওনাদের বাচ্চা না, কিন্তু এই অবলম্বনটাকে যদি ওনারা যত্ন করে সামনে নিয়ে যেতে চায় দুজনের জায়গা থেকে। ওনাদের গর্ভ থেকে হয়নি, কিন্তু কিন্তু ওনারা চেয়েছিল বলেই তো আছে আসে এবং একটা দায়িত্ব নিয়েছে, এবং সর্বোপরি একটা দায়িত্ব গডও নিয়েছে। মিলিয়ে দিয়েছে, তাই না? আল্লাহ মিলিয়ে আল্লাহ দিয়েছে। মিলিয়ে দিয়েছে, তো মানুষ চেয়েও অনেক সময় পায় না এরকম আর কি। তো ওনারা যেহেতু একটা দায়িত্ব নিয়েছে, তাহলে ওনারা যদি ওনাদের গর্ব থেকে আসতো তাহলে তার প্রতি কি দায়িত্ব পালন করতো। এখন ব্যাপারটা যদি মনে হচ্ছে যে মাঝে মধ্যে মনে হয় বাচ্চাটা সামনেও হয়তো বা ওনারা ঝগড়া করবে, কোনো এক সময় আপনি যেটা বলেন এখনো বলেনি, তো বাচ্চাটা হয়তো জেনে যাবে যে সে তাদের না। তো এই জায়গাটা আমার মনে হয় যে তাদের নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ আছে। আর উনি যেহেতু একটা রিল্যাপস কেস বলি আমরা এটাকে, যে মানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে, ওষুধ খেয়েছিল, যেটাই হোক একটা স্টেবল স্টেজে এসেছিল, আবার হয়তো মানে ফলো আপ না করার কারণে বা সিচুয়েশন একটু ওনার ফেভারে না থাকার কারণে। আর শুধু ওষুধ দিয়ে তো আসলে হতো না। আমি এটাই আসছি যে যিনি যার কাছে গিয়েছিল তিনি যদি তাকে মানে স্ট্রেস মোকাবেলা করা, তারপরে ধরেন অ্যাংজাইটি মোকাবেলা করা বা প্যানিক, যে উনি ভয় পেয়ে যাচ্ছে, ওই সময়টা উনি কিভাবে নিজেকে শান্ত রাখবে, কিভাবে নিজের সাথে আরেকটু নিজেকে কানেক্ট করে ওনার সিচুয়েশনটাকে আর যাতে ওর্স না হয়, খারাপ না হয়, এগুলো শিখে দেওয়ার জন্য বা এগুলো যে সেবা থেকে পাবে যেখান থেকে উনি, সেই জায়গাটা গ্যাপ রয়ে গেছে, যার কারণে শুধু ওষুধে আসলে কাজটা হয়নি এবং ওনার জন্য এটা খুব ভারী হয়ে যায়। এবং ওষুধগুলো খেয়ে উনি প্রাথমিকভাবে সাইড ইফেক্টও ফিল করেছিল, এবং যেটা হয় তখন ওনারা ওষুধ বন্ধ করে দেয়। তো এখানে আমার মনে হয় ম্যাডাম একজন মানে দক্ষ মানসিক স্বাস্থ্য কর্মীর কাজ করার সুযোগ আছে, এবং উনি খুব আগ্রহ করে কিন্তু চাচ্ছে সেই বিষয়টা। এই ব্যাপারে হয়তো আপা যদি কিছু বলতে চায়। আচ্ছা, বলবো মানে আমি একটু? সেখানে আমরা তো মানে কোনো নাম বলতে পারি না। আমরা যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তারা চাঁদপুরে থাকেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কলা ভবনে আসলে পরে হাজবেন্ড যদি আসেন, যোগাযোগ করেন, তাহলে 4 তলা এবং 5 তলায় দুটো সেন্টার আছে, সেন্টার আছে। সেখান থেকে সেবাটা নিতে পারে তারা। দুজনেই সেবা নিলে খুব ভালো হয় আর কি। দুজনে আলাদা করে বা একসাথে ওইভাবে যদি নিতে পারে, আমার মনে হয় ব্যাপারটা একটু তারা বুঝতে পারবে যে আসলে কারোরই এখানে কেউ কোনো দোষ করেনি, কিন্তু তারা একটু সুখ চাচ্ছে, একটু শান্তি চাইছে। দোষ করেনি, কিন্তু ম্যাডাম একজন আরেকজনকে দোষ দিয়ে যাচ্ছে। এটা হয়, আমরা যখন ভালো থাকি না তখন তাই করি আর কি। হ্যাঁ, আমি এগুলোতে আর বলছি না, মানে যে আলোচনা এসে গেছে। আমার ওনার যে কষ্ট, মানে যেটা উনি আমাদের প্রেজেন্ট করলেন যে ওনার ভয়, মৃত্যু ভয়, এবং এটা কিন্তু আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ওনার বিষয়টা। উনি ভয়ে একটা কর্নারে, রুমের কর্নারে চলে যেতে ইচ্ছা করে, মানে অস্বস্তির জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে অ্যাংজাইটিও আছে, ভয় আছে। এইটা যে ওনার যে দুইটা হিস্ট্রি যে আছে, যে তার বাচ্চার যে মানে ডেথ, যে পরে 3টা বাচ্চা, খুব স্যাড বিষয়গুলা। তো এই যে মৃত্যুর যে জিনিসটা, এটার সাথে এটার একটা লস, হ্যাঁ, এটার সাথে এটা একটা অ্যাসোসিয়েশন আমার মনে হচ্ছে যে এখন স্কিল থেরাপিস্টের মাধ্যমে ওনার এই গ্রিফের জায়গাটা কাজ করাটা জরুরি এখন। মানে একটা শোক বয়ে বেড়াচ্ছে, এইটা ডিল করা দরকার। এবং সেটা আসলে স্কিল যারা জানি একদম থেরাপি নিয়ে কাজ করে, অনেক বেশি ডিপ কাজগুলো যারা করছেন, সিনিয়র থেরাপিস্টের মাধ্যমে উনি সার্ভিসটা নিলে ভালো হবে, তাহলে এটা হিলিং জায়গাটা প্রপার হবে আর কি। কিন্তু মুশকিল হচ্ছে কি কোথায় যাবে, এটা আমরা এখান থেকে বলছি না তো। আমরা ওই যে আপনি সবসময় বলেন না যে আমাদের এখানে যদি ফোন দেয় বাংলা ভিশন, তাহলে ওনারা বাংলা ভিশন কত আর এই কাজটা করবে আসলে। হ্যাঁ, আমরা একটা ফোন নিই, ফোন দিলে ভালো হবে। যিনি যে ফোন করেছে তাকে অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে। হ্যালো হ্যালো, জি, আমি একটা সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি। শিওর, আমরা তো শুনছি, সবাই শোনার জন্যই বসেছি। জি, ওকে। আমার হচ্ছে আমি মানে বেশ মানে ক্লাস 9-10 থেকে আমার ওসিডির খুব মারাত্মক প্রবলেম। তো ওকে, ওসিডি রিলেটেড প্রবলেম হয়, তখন আমি যে ধরনের আমি পরীক্ষা দিচ্ছি, এখন বারবার খালি পেজ উল্টাচ্ছে, আগের পেজে মনে একটা কিছু বাদ দিয়ে মানে একটা মনে হয় যে একটা সন্দেহ কাজ করে আর কি। হ্যাঁ, যে কোনো সময়, হ্যাঁ জি, একটা সন্দেহ কাজ করে, যে কোনো কিছু করতে গেলেই বারবার মনে হয় যে
মানে কাজটা হচ্ছে না, এটা ঠিক হলো কিনা, হ্যাঁ ঠিকভাবে করলাম কিনা, হ্যাঁ কিছু একটা মানে ফেলে আসতেছি বা এরকম কিছু একটা। আর এটার জন্য আগে তো বুঝতে পারিনি এটার নাম ওসিডি বা কি, তো অনেক প্লাস আমি মানে অনেক সমস্যাটা যখন তীব্র আকারে শুরু হলো তখন আমার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তার হচ্ছে আমাকে ওসিডি রিলেটেড মানে ফার্স্টে কাউন্সিলিং করলো, তো কাউন্সিলিং ডাক্তার বলতে কি মনোরোগ বিশেষজ্ঞ? জি জি, আমি লাইফ স্প্রিং এ গিয়েছিলাম, তারপর লাইফ স্প্রিং থেকে ওখান থেকে তারপর ওখানকার ট্রিটমেন্ট খুব একটা ভালো লাগলো না, পরে আবার একজন ওই যে ইবনে সিনায় গিয়েছিলাম, ওখানকার মনোরোগ বিশেষজ্ঞ একজন আছেন, তো ওনার কাছে যেতাম, এখনো যাচ্ছি ইনফ্যাক্ট। আর উনি হচ্ছে কিছু ওষুধ দেয়, ওষুধগুলো যে খুব ভালোই কাজ করে এখন, কিন্তু তারপরে আমি ভাবছি যে ওষুধের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কি সারা জীবন ওষুধ খেয়ে চলবো নাকি ওষুধ বাদ দেবে না, এটা নেই। আমি ওষুধগুলোর নাম বলতে পারি, আমি সকালে না 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 না, ওষুধের নাম বলতে হবে না, আমরা এখানে কেউ সাইকিয়াট্রিস্ট না, আমরা সবাই থেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট। হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের কাজ হচ্ছে তারা ওষুধ দিয়ে ওই যে আমাদের ব্রেইনে যে কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যায় মাঝে মাঝে, ওই ইমব্যালেন্সটাকে আবার ব্যালেন্সে আনার জন্য ওষুধটা আমাদের উপকার করে। কিন্তু আমাদের যে চিন্তাগুলোকে নিয়ে আমরা কি করব, কিভাবে দুশ্চিন্তাটাকে কমাবো, কিভাবে অস্থিরতাটাকে কমাবো বা সন্দেহটাকে কমাবো, সেই জায়গার জন্য কিছু থেরাপিউটিক ইন্টারভেনশন আছে। মানে একটু কঠিন হয়ে গেল কথাটা, মানে থেরাপির থ্রুতে কিছু পদ্ধতি আছে যেগুলো আমাদেরকে আমরা যদি অবলম্বন করি তখন আমরা মানে দীর্ঘস্থায়ী একটা ফলাফল পাই, সুফল পাই, এবং সেটা ধরে রাখাও সম্ভব হয়। তখন দেখা যায় আস্তে আস্তে ওষুধের ডোজটাও কমিয়ে আনা সম্ভব হয়। তখন দেখা যাচ্ছে আমি সাইকোথেরাপির মাধ্যমেই আমার ওষুধ ছাড়াও আমি ভালো থাকতে পারছি। তখন বেশ কয়েকটা সেশন নিলে এটা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটোই কাজ করে ওসিডি হলে। তা আমি অ্যাংজাইটিটাই বা কি নিয়ে কী করবো, বা ডিপ্রেসড লাগলেই বা আমি কি করব, সেটা থেরাপির মাধ্যমে আমাদের সাথে কাজ করে তারা হেল্প করেন সাইকোথেরাপিস্টরা। তো যাই হোক, তো আমরা যেটা শুনতে পেলাম যে ওষুধের উপরে নির্ভরশীল হচ্ছি। আর প্রশ্নটা তাহলে কি হলো এখন? প্রথম প্রশ্নটা হলো যে আমি ওষুধ ছাড়া একদম মানে কিভাবে নরমাল হতে পারবো, মানে আমি ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে একদম ওষুধ না খেলে। ওষুধটা চলছে কতদিন ধরে? 2 বছর। 2 বছর। এবং ওষুধ খাবার পরে সন্দেহগুলো একটু কমেছে? হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে আমি তো বুঝি না, আমার প্রথমে তো বুঝি না, 2-3 দিন পরে মনে হয় না, মানে তখন ওই ইন্ট্রুসিভ থট গুলো আসে না, মানে একটু রিল্যাক্স থাকতে পারি আর কি, এটা হয়। আচ্ছা, আজকাল তো ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে, তাই না? ওসিডির কি কজের জন্য ওসিডি হয়, তারপরে কি সিমটম হয়, কি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমরা যাব, সেগুলো সমস্ত কিছু কিন্তু নেটে আছে, তাই না? জি। তো আমরা যদি একটু সেখান থেকে একটু নিজের অসুস্থতা সম্পর্কে আরেকটু ভালো করে বিস্তারিত জানতে চাই, সেগুলো ইন্টারনেটে কিন্তু গুগল করলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আছে যে ওসিডি কেন হয়। এটার কিছু অনেক সময় দেখা যায় যে বংশের কিছু ব্যাপার থাকে, এটা পারিবারিক মানে কোনো ধারাবাহিকতার কারণেও হতে পারে। এরকম কি কেউ আছে পরিবারে, বাবার পরিবারে, মার পরিবারে কেউ আছে? আমার বাবা খুব রিল্যাক্স, তার অত টেনশন বা ইয়ে নেই। আমার মা এখন আমার মা ভিতরে তো বলতে পারবো না, তবে উনি কিছুটা আমার মতো আমি একটু লক্ষণ পাই যে মাঝে মধ্যে একটু টেনসড হয়ে যায়, তারপর মানে সবসময় মানে সে সবসময় ডিসকমফোর্টে থাকে, বারবার জিজ্ঞেস করে যে মানে একটা কাজ করলাম কিনা, মানে সে একটু সবসময় ইয়ে থাকে। মায়ের এরকম কিছুটা আছে, এবং আর মায়ের দিকের ফ্যামিলির কারো মানসিক রোগ আছে কিনা সেটা জানা যায়নি, তাই তো? মায়ের দিকে বলতে আমার মামাতো ভাই অটিস্টিক, কিন্তু ওটার সাথে এটা রিলেটেড না, অটিজমটা একটু ভিন্ন জিনিস। আচ্ছা, যাই হোক, তাহলে প্রশ্নটা তাহলে কি পেলাম? প্রশ্নটা হচ্ছে যে আমি নরমাল ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয় আমি একদম এখন যে অবস্থায় আছি সেটা তো ওষুধ খেয়ে আছি, ওষুধ না খেয়ে এভাবে থাকতে পারবো কিনা। ওষুধ না খেয়ে থাকতে পারবো কিনা সেটা আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু মানে ওষুধের পাশাপাশি সাইকোথেরাপিটাও যদি আমরা করি, সাইকোথেরাপির সাহায্য নেই, তাহলে আমাদের মানে ওষুধের উপরে নির্ভরশীলতা একটু কমানো সম্ভব হয় আর কি। হ্যাঁ, তখন ওষুধের ডোজগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া সম্ভব হয়। তখন ডাক্তারদের কাছে কি আমরা যখন রিপোর্ট করি যে না, আমি এখন আগের চেয়ে ভালো আছি এবং আমার ওষুধ মানে ওষুধ ছাড়াও আমি একদম ওষুধ ছাড়া থাকবো কিনা সেটা প্রশ্ন না, কিন্তু আমি ওষুধের ডোজটা এখন কমিয়ে দিলেও আমি ভালো থাকতে পারছি। মানে ডাক্তারের কাছে ওষুধের মানে সাইকোথেরাপি যে নেওয়া হচ্ছে এটা রিপোর্ট করতে হবে, কেমন?
আচ্ছা মানে ওষুধ একবার শুরু করলে নিজে থেকে ছাড়াটা ঠিক হবে না, ডাক্তারই যদি একটু কমিয়ে দেন আস্তে আস্তে, তখন দেখা যাবে যে আমি ওষুধের উপর নির্ভরশীলতা আস্তে আস্তে আমি কমাতে পারবো। কেমন? জি সেটাই ঠিক জিজ্ঞেস আছে, করছিলাম যে কিন্তু এই সেটা এর পাশাপাশি ওষুধের পাশাপাশি কি করা যায় বা কোথায় কোনো স্পেসিফিক আপনি কোনো সাজেস্ট করবেন কিনা হ্যাঁ, কিন্তু কোনো সে জায়গায়? ব্যাপারে আমাদের অতিথিদের কিছু প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকলে ভালো হয়। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না, প্রশ্ন নেই, উনি তো নিজের কেয়ার নিতে চাচ্ছেন না, ফার্দার আর কি কি করা যেতে পারে আমরা আলোচনা হ্যাঁ, করি তাহলে, ওটাই, তোমাদের হ্যাঁ। যদি কিছু অ্যাড করার থাকে। অনেক অনেক ধন্যবাদ, পরিষ্কার প্রশ্ন, এবং আমরা পরিষ্কারভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবারই একটা খুব সবার তরফ থেকে অনেক মানে সহমর্মিতা রইল, এবং ধন্যবাদ ফোন করার জন্য তোমাকে। হ্যাঁ, অনেকদিন ধরে নিয়ে চলছে এবং এটা আসলে খারাপ লাগা থাকে, তবে উনি যেটা বলছেন যে ওষুধ অনেক দিন খাচ্ছে এবং কতদিন খাবো, 2 এটা বছর চাচ্ছে ধরে না, হ্যাঁ, খাচ্ছে। এটা কমাতে চাচ্ছে। তো আপনি বলেছেন ওই জায়গাটা যেটা আসলে একটা প্রশ্ন করলে খুব ভালো হতো, ওষুধ কেন ছাড়তে চাইছে, কি হ্যাঁ। অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই মানে অনেকদিন খেতে চাচ্ছে না, ধরে রাখতে চাচ্ছে না এতদিন, এটাই। এখন কেন প্রশ্ন হ্যাঁ, করা সেই হয়নি প্রশ্নটা আসলে, করলে হ্যাঁ, ভালো হ্যাঁ। হতো আর কি, এখন মনে হচ্ছে। অনেক সময় হয় যে আমি অন্যদের রেফারেন্স দিয়ে বলতে পারি যে অনেকদিন ওষুধ খেতে গেলে ওই যে নিজেরা বন্ধ করে দেয় অনেক সময়, আমাদের কেন? কাছে সেটা তো আসে কারণ তখন, ছাড়া হ্যাঁ, তো বন্ধ মানে করে না। ভাল লাগে না, ওষুধ খাবো না, কিছু তো বিশেষ side effect করে থাকেই ওগুলোকে এই বয়সী handle করে। মানে 13-14 থেকে 16-17 এরকম যারা আছে এরা দেখা গেছে যে ওষুধ লুকিয়ে হলেও সে খাবে না, মানে একদমই ডিনাইলে চলে যায়, ওষুধ নিবেই না, কারণ বন্ধু বান্ধব জেনে যাবে, বা ওরা খাচ্ছে না আমি কেন ওষুধ খাবো। ওর বয়সটা জেনেছিলাম আমরা? না, বয়সটা জিজ্ঞেস করা হয়। ক্লাস 9 থেকে 9 থেকে খাচ্ছে 2 বছর, তাহলে তো ওই যে ইয়ে Teenage এই হ্যাঁ, আছে। 16 হ্যাঁ, টিনেজে আছে, হয়তো এরকম teenage হবে, আছে। হ্যাঁ। তো কম্পেয়ার করে যে আমি কেন এই মেন্টাল হেলথের ওষুধ, অন্য একটা প্যারাসিটামলে কিন্তু অবজেকশন হবে না, কিন্তু এই ওষুধটা আমি কেন খাবো, এটা আসলে মানতে পারে না, একটা মানে stigma অ্যাকসেপ্টেন্সের থাকে জায়গায়, আর কি স্টিগমার একটা। জায়গার কারণে আমরা পেয়েছি যে ওটাই করে, খেতে চায় না, কিন্তু মানে কমাতে চাইলে যে ডক্টর ওনার কনসালটেশনেই কমাতে হবে, এটা আপনি তো সুন্দর করে বলেছেন আর কি। সেটাই, মানে হুট করে ছেড়ে দেওয়া যাবে না। না আর কি। ম্যাডাম, আপা যেটা বললো, আপনি যেটা বললেন, আমি মনে করি যে একটা জিনিস খুব ভালো লাগছে, আজকে 3টা ফোন কলেই যে আমরা পেলাম, সবগুলো ফোন কলের ভিতরে একটা পজিটিভ নিয়ে যে যারা সমস্যা দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে তারা service সবাই চায়। সার্ভিস চাচ্ছে, এবং সার্ভিসের ব্যাপারটাতে তাদের পজিটিভিটি আছে, যে আমরা কি হয়তো আগে নিয়েছিল ভালো ছিল আবারও চাচ্ছে, এটা একটু আমাকে বেশ ভালো লাগছে। আর যিনি লাস্ট ফোন কল দিল, এটা তো একটা যেহেতু কিন্তু চাইছে তো বুঝলাম সাফায়াত, কিন্তু সার্ভিসটা অ্যাভেলেবল কম আছে, জি 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 মানে ম্যাডাম, আমাদের হ্যাঁ, লোক এবং সংখ্যার তুলনায় অত সার্ভিসটা আমরা এবং এই জন্যই বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা খাচ্ছে, মানে ধোকা খাচ্ছে। উনি যেটা বললো এক জায়গায় গিয়েছিল হয়তো ভালো appropriate লাগেনি, কিনা সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপার, হ্যাঁ। যে নাকি না। এই জন্য যারা ডিগ্রিপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের কাছে যদি একটু সময় নিয়েও যায়, তারা খুঁজে যদি সময় নিয়ে যায়, তাহলে সেটা খুব ভালো হবে। আরেকটা হলো যে ওষুধের পাশাপাশি আমি যতদিন পর্যন্ত আমি ডাক্তারের কাছে না যাব, এর পাশাপাশি যে আমি নিজের থেকেও কিছু মানে সার্চ করে বা যেই ডাক্তারের কাছে যাচ্ছি তার কাছে যদি আমি একটু জেনে নিতে পারি যে আমার একটা সিমটমগুলো বাড়লে বা ওই সময়টা আমি কি করতে পারি, কিভাবে আমি একটু নিজেকে মানে শান্ত রাখতে পারি, এবং সেই জায়গাটায় আমার কি কি দক্ষতা কিছু বৃদ্ধি পেতে self পারে। care এর পদ্ধতি যদি বলে দাও Self আর কি। care পদ্ধতি। ম্যাডাম, প্রথমেই আমরা কিছু যেটা মেডিটেশন বা এক্সারসাইজ। আমি ওইটাই বলতাম যে আমরা যেটা বলি না যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা বলি, ডিপ ব্রিথিং এক্সারসাইজ, যেটা এটা খুব ভালো কাজ করে। আমাদের আগে 2জনের ফোন দিয়েছে, পাশাপাশি লাস্ট দিনের ফোন দিয়েছে, কারণ 3জনের ভিতরেই একটা এজিটেশন আসে, একটা অস্থিরতা আসে, এবং ওই সময়টা ওনাদের পক্ষে মানে স্থির থাকা সম্ভব হয় না। তো আমরা একটু যদি ডিপ ব্রিথিং করতে পারি, সেই সময়টা আমরা ধরেন 4x4x4 4 সেকেন্ড আমি শ্বাস নিলাম একটা জায়গায় শান্ত হয়ে বসে, 4 সেকেন্ড আমি শ্বাসটা ধরে রাখলাম, এবং মুখ দিয়ে আমি 4 সেকেন্ড শ্বাসটা ছেড়ে দিলাম। এইটা কয়েকবার করার পরে অনেক দিন মানে কয়েকবার এবং মানে কয়েকদিন একটা করার টাইম পরে, একটা টাইম মানে ঠিক করে প্রতিদিন যদি আমরা প্রতিদিন করি। এটা যদি করি আমরা, তাহলে একটা আমাদের একটা সেলফের সাথে একটা কানেক্টিভ তৈরি হবে। পাশাপাশি আমরা যেটা বলবো, সেলফের সাথে কানেকশনের চেয়ে আমাদের যেটা হয় যে ব্রেনকে আমরা বেশি অক্সিজেন বেশি দেব, অক্সিজেন দিতে সো পারবো। ব্রেনটা আমাকে অনেক বেশি সাহায্য করে তখন। সাহায্য করবে। পাশাপাশি যেমন আমরা যেটা বলি যে একটু শারীরিক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, মানে আমরা একদম অল্প দিয়ে শুরু করি। আমি আজকে হাঁটবো, আমি আজকে 10 মিনিট হাঁটবো, কিন্তু এইটা যে ধরে
রাখা, কনসিস্টেন্সি বিষয়টা খুব ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই সাফল্য পাওয়ার ক্ষেত্রে। আমি আজকে এটা ঠিক করি, আমি একটা রুটিন ঠিক করলাম যে আমি এই সময়টা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব, এই আমার নিজের সেলফ কেয়ারের জন্য, নিজের যত্নের জন্য। পাশাপাশি আমি আর কি কি পজিটিভ যেগুলো আমার রেঞ্জের ভিতরে আছে, ছোট থেকে আমরা শুরু করি। ব্যায়াম করতে পারি আমরা একটু পজিটিভ যে কোনো কাজগুলো আমি করছি, আমার নিজের সাফল্য যেগুলো আমি এতদিন ধরে পেয়ে আসছি, ওগুলোকে আমরা একটু থট জার্নালিং বলি, ওগুলোকে আমি দেখতে পেলাম যে আমার সমস্যা নিয়েও তো আমি এত দূর পর্যন্ত আসছি, আমি এখন আমার বয়স বাড়ছে, আমার কানেক্টিভিটি বাড়তেছে, আমি সামনে এগিয়ে যেতে পারবো। এই যে একটা পজিটিভিটি থাকা নিজের প্রতি, এটা কিন্তু কনফিডেন্স বাড়াচ্ছে থাকে। তারপরে আমরা ইয়োগা আছে, মাইন্ডফুলনেস মেডিটেশন খুব ভালো মাইন্ডফুলনেস help করে। মেডিটেশন কাজ করতে পারে, ওসিডির ক্ষেত্রে সেটা কাজ করতে পারে। সো ওই নাও এন্ড হিয়ার যেটা আমরা বলি যে আমি এখন এখানে এই অবস্থায় আছি, এই সময়টা আমার সাথে আমি আরেকটু ডিপ ব্রিথিং করে আমার ব্রেনটাকে কুল করতে পারি, যাতে আমি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য একটু নিজেকে সময় দিতে পারি, এবং সেই সিদ্ধান্ত গ্রহণটা মানে খুব পজিটিভ না হলেও অন্তত আমার জন্য ক্ষতিকারক হবে না আর কি। থ্যাংক ইউ। আমরা একটা ফোন নিয়ে আসি, আর বোধ বেশি সময় নেই আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি করে বলে ফেলো, সময় প্রায় শেষের দিকে। আচ্ছা ম্যাডাম, আমি একটা ব্যাপারে নিয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি মানে আমার বাবা মা কেউ নেই ফ্যামিলিতে। মানে বাবা মারা গেছেন, মানে মা মারা গেছেন 16 বছর, বাবা 1 বছর হবে জানুয়ারিতে। তো আমার মা 16 বছর আগে মারা গেছেন? জানুয়ারিতে 16 হবে, আবার বাবা মারা গেছেন জানুয়ারিতে 1 বছর হবেন। আহা। আমার আমরা 2 ভাই বোন ছিলাম, এক ভাই আমার বাইরে থাকে ইউএসএতে। তো আচ্ছা এইরকম একটা লাইফস্টাইল থেকে না, আবার আমি একটা সরকারি চাকরি করছি, আমার লাইফটা হচ্ছে বাসা অফিস, এছাড়া আমার লাইফে কিছুই নেই। আমি নিজে দিনকে দিন দেখলে আমার বাবা চলে যাওয়ার পর মানে আমি একদম এতটা বেশি লোনলি ফিল করছি যে আমি না মানে একদম ডিটাচ। আমি বন্ধু বান্ধবের আড্ডা বলেন, কোনো কিছু বলেন, আমি কোথাও মানে নিজেকে একদম বিচ্ছিন্ন করে ফেলেছি, পারছি না ওইভাবে। মানে আমি আমার মেন্টাল হেলথ নিয়ে খুব চিন্তিত। যে অনেকেই বলে যে তুমি তো এইভাবে একা থাকতে থাকতে তুমি মানুষটি ঘিরে যাবে, এই কথাটাও আমাকে অনেকে বলছে যে তুমি মানুষের সাথে মিশছো না, আলাদা করে ফেলছো। সরি, কি বলছে তুমি? মানুষ অনেকে বলে যে মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবে, এইভাবে মানুষের সাথে সারা দুনিয়ার সাথে তুমি আলাদা হয়ে যাচ্ছ। মানে আমি কারোর সাথেই কোনো ধরনের কমিউনিকেশনে নাই, আমার অফিস বাসা ছাড়া আমার পুরো দুনিয়াতে আমি, আমার কাছে ভালো লাগে না। আমি এত বেশি মিস করি আমার ফ্যামিলিতে, আমার বাবা মা ভাই যেহেতু দেশে গেলে, আমি ভালো থাকতে পারছি না কোনোভাবেই। আমি মানে আমি জানতে চাই যে আমি কোনো মেডিকেল লাইনের ধরেন, আমি যদি কোনো আমার মানে হেলথ, এই মেন্টাল হেলথ নিয়ে যদি কোনো আমার ট্রিটমেন্ট দরকার হয়, আপনি মনে করেন আমি কি এ ধরনের কিছু করবো না? কিভাবে কি করে আমি ভালো থাকবো? আমার মানসিক অবস্থা মোটেই ভালো না। আমি আরো মেডিকেল ইস্যুস আছে কিছু, সবকিছু মিলে আমি খুব ডাউন ফিল করছি। মানে লাইফটা মানে যে মনে হয় কি আল্লাহ যদি নিয়ে যেতেন হয়তো বেঁচে যেতাম, এরকম পর্যায়ে চলে গেছে। তোমার এখন বয়সটা কত? আমি অলরেডি 32 প্লাস। 32 প্লাস। তুমি মানে কোনো সম্পর্ক ছিল কিনা? বা নাই, কোনো কিছুতেই নেই। আমি মানে জব করছি। আমি আমার বাবা বলতেন এই ব্যাপারে বিয়ে বা কিছু, মানে আমি না তখন মানে চিন্তা করি না। এখন বাবা মারা যাওয়ার পর থেকে আমি ফিল করছি যে না, সেটা ভুল ছিল, এরকম একটা যা চেয়েছিলেন করে ফেলা উচিত ছিল। আর এখন তো অনেক টাফ, বাবা মা ছাড়া কোনো কিছু ছাড়া খুবই টাফ। তো মানে বাবা মা ছাড়া মেয়েদের কি বিয়ে হয় না? হচ্ছে হয়তো বা, মানে জব করছি ভালো জায়গায়, হয়তো বা সম্ভব। এখন ওই মানসিক শক্তিটাই পাচ্ছি না যে নিজের থেকে কিছু ডিসিশন নেবো। মানে আমি আমার বাবা মায়ের খুব আদরের মেয়ে, তো মানে ভাইয়ের সাথে অ্যাটাচমেন্ট অনেক বেশি, কিন্তু আমি অসুস্থ থাকলেও তো আমার ভাই আমাকে দেখতে আসতে পারছে না। মানে ওটা ফোন সবকিছু, তো ভাই মানে আমি মানে পারছি না এরকম একা লাইফ। আমার মাঝে মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় যে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমাকে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর জীবনের জন্য আপনারা পথ দেখাচ্ছে। এটা যদি আমাকে মেডিকেল লাইনে হয়, মানে কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় বা এনিহাউ আপনারা যেটা সাজেস্ট করেন। তুমি কি ঢাকায় থাকো? জি জি, ঢাকাতে। আচ্ছা, এবং তুমি যে জবটা করছো সেই জবটা নিয়ে তুমি সন্তুষ্ট? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার সরকারি যে চাকরিটা আছে ভীষণ ভালো আছে জবে। ভেরি গুড, ভেরি গুড। একটা দিক তো অন্তত খুব পজিটিভ লাগছে ওই শুনে। 9টা বছরের লাইফটাতে আমি খুব ভালো থাকি, তারপরে দেখা যায় যে তারপর তুমি খুব একা। তোমার কি বন্ধু বান্ধব নেই?
ছিল। এখন যেহেতু 32+ বললাম, তো অনেকে তো ম্যারিড লাইফে চলে গেছে, অনেকে দেশের বাইরে। মানে দেখা যাচ্ছে কি মানে ওইভাবে হয় না। আবার প্লাস আমিও অনেক দিন যাবত বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে ওইভাবে আমার সার্কেল বলতে কিছুই নাই এখন। সেই তাদের সাথে মানে যারা দেশের বাইরে টাইরে গেছে ওদের সাথে আজকাল তো ধরো আমরা হোয়াটসঅ্যাপে বা মানে অনেক অনেক রকম ভাবে যোগাযোগ দোষটা করতে বলা যায় পারছি। আমারই। আমি এতভাবে মানে মানুষের কাছ থেকে কেন জানি কিভাবে যেন আমি যে এত ভেঙে গিয়েছিলাম মানসিক ভাবে। বাবা চলে যাওয়ার পর মা তো নাই অনেক বছরই, মানে এত ভেঙে গিয়েছিলাম। আমার ভাইয়ের সাথে আমার বন্ডিংটা অনেক স্ট্রং ছিল, দেখা গিয়েছিল ওই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো ভাই চলে যাওয়ার পর থেকে তারপর বাবা পরপর মানে 3 বছরের ধাক্কায় আমার লাইফটা পুরো এলোমেলো হয়ে মানে গেছে। হঠাৎ করে মনে হলো এত একদম চঞ্চল ছিলাম, এত সবকিছু মৃত্যু মানে এলোমেলো মানুষের হয়ে সাথে। গেল তোমার হ্যাঁ, লাইফে। সেই লাইফটাতে আমি একদম একা হয়ে গেছি। সেটাই। আমি আর বাবা কি মানসিকভাবে হুট করে সুস্থতা মারা feel করি। গেছেন নাকি অসুস্থ জি, হয়ে গেলেন? আমার বাবা যে মানে 1 মাসও ছিলেন না, 1 মাসের আগেই ক্যান্সার ধরা পড়লেন। আচ্ছা, ওই আচ্ছা। ট্রিটমেন্টের মধ্যে আমরা মানে হাজার চেষ্টা করে আল্লাহ হায়াত তো আল্লাহর হাতে চলে গেলেন। সেটাই, হ্যাঁ। মানে খুব মৃত্যুটাও হয়তো এখনো ওখান থেকেও কাটিয়ে ওঠা সবার পক্ষে সম্ভব হয় মানে না। আমি আমার বাবা মাকে জাস্ট 16 বছর আমার মা যেটা আমাকে বুঝতেই দেন নাই। উনি এমন ভাবে আমাদের মানুষ করেছিলেন বা এমন ভাবে স্পেশালি আমি তার সেটাই। কি বলবো সব ছিলাম। ওকে, একটু লাইনে থাকো। তোমাদের যদি ছোট কোনো প্রশ্ন থাকে, আমাদের সময় প্রায় জি। শেষ হয়ে এসেছে। ছোট করে যদি কোনো জানতে চাও কিছু। আমি জাস্ট একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে 9টা 5টার সময়টাতে আপনার কিছুটা হলেও ভালো থাকেন, মানে কলিগ বা প্লাস কাজের চাপে হয়তো বেশি ভুলে যাচ্ছেন, এরপরে বাসায় আসলে আপনার সমস্যাটা বা উইকেন্ডগুলোতে শুরু হয়। তো এখন পর্যন্ত কি আপনি ওই সময়টাতে মানে ধরেন নিজের যত্ন নেওয়ার জন্য বা নিজেকে ওই ক্রাইসিস সময়টাতে মোকাবেলা করার জন্য এমন কিছু করেছেন যেটা জানতে পারি আমরা একটু? আমি মাঝখানে নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি মাঝখানে একটু অনলাইন বিজনেসও করেছিলাম। বাট হচ্ছে কি আমি ঘুরে ফিরে না মনোযোগটা দিতে পারছি না। আমি নিজের মধ্যেই থেকে যাচ্ছি। আমি ট্রাই করে রেখেছি যে কোনোভাবে আমি আমাকে ভালো রাখার চেষ্টা করতে পারি কিনা। আমি বাইরে মিশতেছি না, বাইরে এই যে বললাম যে সার্কেল হ্যাঁ, সব একটু ছেড়ে দিয়েছি। প্রশ্ন আলোচনা করি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের অতিথিদের আর প্রশ্ন নেই, তুমি আমাদের আলোচনা শোনো কেমন। জি, ম্যাম। অনেক অনেক আপনার আদর অনেক। সবার তরফ থেকে, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, হ্যাঁ, আমি ওনার কথা শুনে মানে খারাপ লাগছিল আসলে। উনি তো সবাইকে আপন মানুষকে হারিয়েছেন এবং বাবার সাথে এখানে এবং হুট অ্যাটাচমেন্ট করে বাবা তো একদম হুট করে চলে গেছেন। আবার ক্যান্সারে, মানে বিষয়টা একসেপ্ট করা তো আসলে যায় না। পাশাপাশি বাবার সাথে ওনার অনেক বেশি অ্যাটাচমেন্ট, যেহেতু মা অনেক বছর নেই, তো ওই স্নেহের মানে জায়গা বাবা মনে হয় বাবা এবং মা দুটো রোলই প্লে করেছেন এবং পজিটিভ ছিল, সেটা বোঝা গেছে। তো এখন এই মিসিংটা আসলে মেনে নেওয়া যায় না, এটাই বাস্তবতা। এই বাস্তবতাটা আমাকে বিশ্বাস করে নিতে হবে। আমি বলবো যে 1 বছর হলেও ওনার এটা একটা শোক, উনি শোকে আছেন মূলত। এবং পেছনের শোকটাও হয়তো চলে এসেছে যে আমার মাও নেই, মানে মাকে তো এত বছর পাইনি, এখন সেটাও অ্যাড হয়ে গেল। তো এই শোকের সময়টা আসলে স্পেস দিতে হয় নিজেকে। এমনও আমি দেখেছি 4-5 বছরও শোকটা নিয়েই থাকতে চায়, হোল্ড করে থাকতে চায়। তো গ্রিফ থেরাপি ওনার খুবই কাজে লাগবে। উনি এক্সপার্ট থেরাপিস্টের কাছ থেকে যদি গ্রিফ থেরাপি নিতে পারে ভালো হবে। এবং সাইকোলজিক্যালি উনি ভালো নেই, উনি কিন্তু নিজেকে গুটিয়ে ফেলেছে। আমি বলবো যে ওনার সোশ্যালাইজেশন একটু একটু করে বাড়াতে করা হবে। হয়নি, ও রাতে ঘুম হচ্ছে কিনা এই প্রশ্নটা করা হয়নি। হ্যাঁ, মনে হচ্ছে না ওনার ঘুম বা ওনার নাইটমেয়ার, দুঃস্বপ্ন থাকতে পারে, মানে সিমটমস এটা অনেক এটা কিছু। খুব মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এটা করা হয়নি আর কি। না, ওই জন্যই আমরা বলছি যে ওনার থেরাপি সাজেশনে থাকলো, থেরাপিস্ট বুঝবে তখন। ওনার ফিজিক্যাল সিমটম যদি ওরকম থাকে তখন তো মেডিকেশনের জন্য লাগলে পাঠানো হয়। আমরা তো সবসময় রেফার করি, আমাদের কাছে আসলে যদি লাগে, যার লাগবে তাকে বুঝলে আমরা রেফার করে দিই। তো উনি একটু গ্রিফ সেশন নিলে উনি ভালো বোধ করবে। আর ওনার যে ফ্রেন্ড সার্কেলটা আছে এদের সাথে ওনার একটু কানেকশনটা বাড়ানো। উনি কিন্তু বলেছেন যে আমি দায়ী, আমি করি না। করব কেন? আমার নিজের নিড, মানে আমার যে বললো যে সেলফ কেয়ার, আমার নিজের ভালো থাকার জন্য আমাকে কিছু কিছু জিনিস খুঁজে নিতে হবে। এবং ওই থেরাপি সেশনে উনি অনেক কিছু গাইডলাইন পাবেন এবং সেটা আবার ফলো আপে মনিটর করা হয় উনি কি কি করছেন। উনি একটু যদি বিনোদনের দিকে যায়, ওনার আসলে ভালো লাগছে না, এর মধ্যেও উনি কিন্তু একটা অনলাইন বিজনেস শুরু করেছিলেন। এগুলো পজিটিভ যে ওনার অনেক স্ট্রেংথ আছে, একটা গভর্নমেন্ট চাকরি করছেন। এবং উইকেন্ড গুলোতে ফিজিক্যাল এক্সারসাইজ, মানে কোথাও যেতেও পারে, জিমে যেতে পারে, জিমে যদি নাও যায় বাড়িতেও রেগুলার বেসিসে ফিজিক্যাল এক্সারসাইজ করলেও কিন্তু মেন্টাল হেলথের অনেক উপকার হয়।
একটু আমি সেটা গান আমি টান খুব পছন্দ হলে strongly শুনতে আমি পারে। রেকমেন্ড করব আর কি, যে ফিজিক্যাল Physical এক্সারসাইজটা যেন exercise, right, সব হ্যাঁ। সময় করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটা হলে ভালো হবে। সাফায়াত একটু অ্যাড করে দাও, আমাদের সময় জি, শেষ মানে আমি হচ্ছে। এই যে যেটাই বলবো যে আসলে এই যে শুধু রাগ না, এই ধরনের দুঃখ কষ্ট এগুলো যদি আমরা জমা করে রাখি এগুলো কিন্তু আমাদের শারীরিক অনেক ধরনের সমস্যা তৈরি করে। তো লাস্ট যিনি ফোন করছিল, ওনার আগের 3 জন যেমন দুজনের রাগ ছিল আর দুজনের অসুখটা ছিল, তো ওনার বিষয়টা কিন্তু এরকম যে মানে এখনো মেনে নেওয়ার জায়গাটা আসলে এখনো সহজ না। আত্মীয় স্বজন বা অনেকে হয়তো তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, কিন্তু এই পরামর্শগুলো তার ভিতরে আসলে যাওয়ার মতো বা ওনা অ্যাকসেপ্ট করার মতো সেই জায়গাটা নাই, অবস্থানে নাই সে। অবস্থা নাই। এবং বলে যে ভাই ছিল, উনি আসলে পুরোপুরি একা। তো এই অবস্থায় ওনার নিজের যত্ন নেওয়ার জায়গাটা আসলে পুরোপুরি একা না বলে আমরা যদি বলি আমি তো আমার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই 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 সেটাই। এই সেলফকে খুঁজে এই পাওয়ার জন্য শব্দটা কিন্তু খুব আমাদের সুন্দর, আসলে হ্যাঁ। অনেক সময় আমরা নিজেরা পারি না সেটা, ঠিক আছে? তো এখানেই আমাদের একটু ইন্টারভেনশন নেওয়া প্রয়োজন আছে, এবং সেটা উনি চাচ্ছে। তো হয়তো উনি ইনশাল্লাহ সার্ভিসটা পেয়ে যাবে, এটা ওনাকে একটা নতুন দিক দিবে। কিন্তু যেটা আপনি বলেছেন যে এই তার আগ পর্যন্ত সার্ভিস আমি নিব প্ল্যান করছি খুব পজিটিভলি, তার আগ পর্যন্ত আমি কতটুকু নিজেকে তৈরি নিজেকে করতে পারি, সাহায্য নিজেকে করতে সাহায্য পারি। করতে পারে। কারণ নিজের সাহায্যটা জায়গাটা যখন আরও এই যে আজকে উনি ফোন করেছে, এটা একটা খুব পজিটিভ দিক। এরকম উনি আরও অনেকগুলো পজিটিভ দিক খুঁজে দেখতে পারে, যেগুলো হয়তো খুব দ্রুত ওনাকে হেল্প করবে না, কিন্তু আস্তে আস্তে ওনাকে হেল্প করবে, এবং এক পর্যায়ে উনি মানসিক স্বাস্থ্য নেওয়ার ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারবে আর কি। তো এইটা একটু শুরু করতে পারে, এটা একটু লিস্ট করে বা একটু ধরে ধরে যেগুলো ওনার জন্য সহজ, যেগুলোর জন্য হয়তো অনেক লোকের সংযোগ প্রয়োজন নাই, উনি একাই সেগুলো করতে পারবে। এভাবে আমরা একটু শুরু আর করতে একটু পারি আর কি। সংযোগ স্থাপন করাও দরকার। বন্ধুরা যারা বাইরে আছে তাদের সাথেও যদি অ্যাটলিস্ট টেক্সট করেও যদি যোগাযোগটা রাখা যায়, একটু ভালো লাগে আর কি, কারো কাছ বা থেকে কিছু কেউ যখন শুনলে। উনি হয়তো ওনার থেকে করলো না, কিন্তু যেহেতু উনি চাকরিতে আছে বা পড়ালেখা ইউনিভার্সিটি করেছে, কেউ যদি চায় সেগুলো অ্যান্সার দেওয়া আর কি, সেটাই। এটা হতে পারে আর কি। ওকে, অনেক অনেক ধন্যবাদ দুজনকে। শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হচ্ছে, একেবারেই সময়ের শেষ ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানে বিষয়বস্তু যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন মানে আমাদের হয় না যে আমরা ঝগড়া করছি কিছু নিয়ে, হয়তো খুব ঝগড়া লেগে গেছে, কিন্তু ঝগড়াটা কী নিয়ে করছি সেটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, কিন্তু ঝগড়া করি আসলে আমরা একটা কিছু পাওয়ার আশায়। হ্যাঁ, সেটার মধ্যে আর আমাদের যাওয়া হয় না। তো ঝগড়াটা যখন আমরা করে ফেলছি ভালোবাসার সম্পর্কে অথবা আমাদের দাম্পত্য সম্পর্কে, আমরা যদি পরে একটু চিন্তা করি যে ঝগড়াটা করলাম এই বিষয়টা নিয়ে ঝগড়া হলো, কিন্তু আমি আসলে কী পেতে চেয়েছিলাম, ঝগড়াটা কেন করেছিলাম, কি পাওয়ার লক্ষ্যে আমি ঝগড়াটা করেছি, আমার মনের কোন জায়গাতে একটা ক্ষুধা কাজ করছিল, যে ক্ষুধাটা মেটাতে আমি চেয়েছিলাম, সেই জায়গায় বোধহয় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। তো সে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।